আমরা মোহাম্মদ জিসান হোসেন। আমার বাড়ি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলার। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় দুইটা বোন সহ বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমাদের এলাকাতে যদিও কৃষিকাজ খুব বেশি হতো না, তারপরেও আমার বাবা কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। আমাদের এলাকার বেশিরভাগ মানুষরাই শহরে চলে যেতেন, ঢাকাতে যেতেন, ওখানে গিয়ে বিভিন্ন ধরনের কাজকাম করে টাকা উপার্জন করতেন। কিন্তু আমার বাবা ছিলেন একজন মাটির মানুষ, তিনি আর মাটির সঙ্গে সম্পর্ক। তাই তো বাবা এক টুকরো জমিতে ফসল ফলিয়ে আমাদের পরিবারটা চালাতেন। ছোটবেলা থেকেই পরিবারে বেশ অভাব অনটন ছিল, তারপর আমার বাবা ন্যায় নীতি পরোয়ান একজন মানুষের মতো আমাদের সংসারটা পরিচালনা করে। এভাবেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ভাই বোন সবার মাঝে আমি ছিলাম একেবারে ছোট, আর ছোট থাকার কারণেই দাদা দাদি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। সবার ওই ভালোবাসায় আমার জীবনটা এক বেপরোয়া জীবনে পরিণত হয়ে যায়। আমি যখন মাত্র 13 বছর বয়সী হই, তখন থেকেই আমি পড়াশোনা ছেড়ে এক উচ্ছৃঙ্খল জীবনের পথে হাঁটতে থাকি। আমার বাবা মা কেউ কোনোভাবে আমাকে তাদের কন্ট্রোলে রাখতে পারতেছিল না। একসময় আমি বাড়ি থেকে পালিয়ে যাই, যেহেতু আমাদের এলাকা থেকে ঢাকার দূরত্ব খুব বেশি ছিল না, প্রায় 1 থেকে 1.5 ঘন্টায় আমরা ঢাকায় পৌঁছে যেতাম। আমি তখন ঢাকায় চলে আসি এবং খুব ছোট বয়সে ঢাকায় এসে আমি তখন টেম্পুর হেল্পারি করি। আমার মনে আছে সেই সময়টা আমার জীবনে খুব চ্যালেঞ্জিং একটা মুহূর্ত ছিল। বাড়ি থেকে শূন্য পকেটে বেরিয়ে আসা, এরপরে টেম্পু স্টেশনে এসে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলে আমার টেম্পুতে চাকরি নেওয়া। আমি খুব ছোট মানুষ ছিলাম, তাই বারবার ভয় পাইতাম যে ভাড়া তুলতে গিয়ে না টেম্পু থেকে পড়ে যাই। এইভাবে আস্তে আস্তে করে আমার দিন রাতগুলো কাটতে থাকে। প্রায় টানা 2 বছরের মতো আমি এই টেম্পু স্ট্যান্ডে টেম্পু চালাই এবং তার পাশাপাশি এখানেই পড়ে থাকি। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে থাকে। একটা সময় আমি হঠাৎ করে টেম্পো অ্যাক্সিডেন্ট করি এবং টেম্পো অ্যাক্সিডেন্ট করার পরে আমি আমার পায়ে মারাত্মকভাবে আঘাত পাই এবং আঘাত পাওয়ার পরে একটা পর্যায়ে আমি প্রায় 2 বছর পরে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। পরিবারের সঙ্গে যোগাযোগ করার পরে এরা আমাকে এই টেম্পো স্ট্যান্ড থেকে নিয়ে যায়, মানে ওই হসপিটাল থেকে তখন নিয়ে যায়। আমার পায়ের অবস্থা তখন এতটাই খারাপ ছিল যা ঠিক বলার মতো না। আমাকে দীর্ঘ প্রায় অনেকগুলো মাস হসপিটালে থাকতে হয়। আমার কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না। আমার পরিবারও খুব অসহায় ছিল। গ্রামের এখানে সেখানে মানুষের কাছে চেয়ে খুঁজে খুব কষ্ট করে আমার চিকিৎসা চালায়। আমি যখন মোটামুটি সুস্থ হয়ে যাই, তখন আমার মা আমাকে ওয়াদা করায় যে তুই আমার মাথা চুয়ে শপথ কর যে তুই আর কোনোদিন গাড়ি চালাবি না, মানে ড্রাইভারি করবি না। আমি বললাম যে আমি তো টেম্পো চালাতে পারি, এখন তো আমার পা মোটামুটি ভালো আছে, আমি এখন টেম্পো চালাবো। কিন্তু আমার মা বলতেছে যে না, তুই আর কখনোই কোনো গাড়িয়ে চালাবি না, তুই কোনো ড্রাইভারি চাকরিও করবি না, ড্রাইভারি পেশার সঙ্গে তুই থাকবি না, তুই আমার মাথা ছুঁয়ে ওয়াদা কর। তা আমি তখন আমার মায়ের মাথা ছুঁয়ে ওয়াদা করি যে আমি আর কখনোই গাড়ি চালাবো না। তো তখন আমি পরিবারের মাঝে পড়ে আছি। আমার জীবনে ওই অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পরে আমার পরিবার আমাকে অনেকটা ভালোবাসতে শুরু করে। যারা আমাকে আগে ঘৃণা করতো, আমার সঙ্গে ঠিকমতো কথা বলতো না, তারাও আজ আমার সঙ্গে বেশ ভালো করেই কথা বলে। এমন করে করে আমার দিন আর রাতগুলো পার হইতাছে। তো সে সময়তে আমি কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। যখন আমি টেম্পো চালাইতাম তখন আমি প্রচুর সিগারেট খাইতাম, কিন্তু বাড়িতে থাকা অবস্থায় আমার সেই সিগারেট খাওয়ার টাকাটাও আমি পাই না। এমন করতে করতে আব্বা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমাকে একটা চাকরি দেবে। আব্বা তখন তার দুঃসম্পর্কের এক কেমন বন্ধুর মাধ্যমে আমাকে একটা চাকরি ঠিক করে দেয়, এটা শহরের কাছাকাছি কোনো একটা এলাকাতে। আমাদের এলাকা থেকে মোটামুটি দূরেই, প্রায় ঢাকা শহর ঘেঁষে এক জায়গা, সেখানের মধ্যে একটা মুদি দোকানে আমাকে তখন চাকরি দেয়। তো ওই মুদির দোকানে চাকরি দেওয়ার পরে আমি তখন জীবনে কখনোই মুদির দোকানে কাজ করি নাই এবং এটার মধ্যে আমার কোনো মানে অভিজ্ঞতা নাই যে কীভাবে মুদির দোকান চালাতে হয় বা কীভাবে কী করতে হয়, কাস্টমারদের মাল দিতে হয়, এর কোনো কিছু আমি জানি না। তারপরও আমাকে ওখানে কাজ দেওয়া হয়, দিলে পরে আমি তখন ওখানে চলে যাই। তো যাওয়ার পরে ওখানে যিনি দোকানের মালিক ছিলেন, ওনার নাম ছিল কেরামত কাকা। তো এই কেরামত কাকা বেশ ভালো মানুষ ছিলেন। নতুন হিসাবে আমার কোনো কাজের চাপ দিতেন না। আমি যদি বলতাম যে কাকা এটা তো পারি না বা এটা কীভাবে করতে হবে, উনি একদম নিজের সন্তানের মতো আমাকে বুঝিয়ে দিতেন।
তো আমি তখন কেরামত কাকার দোকানে কাজ করতে থাকি। কিন্তু আমি একটা জিনিস তাকিয়ে দেখতাম কি, যে সবসময় কেরামত কাকা কেমন জানি একটা টেনশনে থাকে। ওনার দিকে তাকালে মনে হয় উনি একটা ডিপ্রেশনে আছে, একটা টেনশনে আছে। তো কিসের তো টেনশন, কিসের তো ডিপ্রেশন, সেটা কিন্তু আমি বুঝতে পারি না। তো ওনার দোকানে আমি কাজ করি। ১ দিন, ২ দিন, ৩ দিন করে সময়গুলো পার হইতাছে। তা আমি যতটুকু জানি যে ওনার ৩ টা মেয়ে। একটা বড় মেয়ে আর বাকি ২ টা হচ্ছে ছোট, কিন্তু কোনো ছেলে নাই। ৩ মেয়ে নিয়ে উনি দোকানটা চালায়। দোকানটাও কিন্তু ভাড়ায় চলে। মানে দোকানটা ভাড়ায় চলে। ৩ মেয়েকে নিয়ে উনি বেশ ভালোভাবে সংসার জীবন কাটাচ্ছে। আমি ওনার দোকানে জয়েন করার কিছুদিন পর্যন্ত দোকানের মধ্যেই থাকতাম এবং এখানেই হচ্ছে হোটেলেই খাইতাম। তা আমার সঙ্গে আরেকটা ছেলে কাজ করত। ওই ছেলেটা হঠাৎ করে ছুটিতে গিয়ে আর ফিরে আসে না। তো ফিরে না আসার পরে কেরামত কাকা তখন বলল যে, "জিসান, তুই আর হচ্ছে মানে ইতে থাকার দরকার নেই, দোকানে থাকার দরকার নেই। তো আজকে থেকে আমার বাড়িতেই থাক। কারণ বাড়ি থেকে তো দোকানের দূরত্ব খুব বেশি না। তো তুই বাড়িতে মিলে দোকানেই থাক, মানে এভাবেই থাক। তুই সারাক্ষণ দোকানে পড়ে থাকিস না বা দোকানে মানে হোটেলে খাওয়া-দাওয়া করিস না।" তো উনি তখন আমাকে বাড়িতে নিয়ে গেছে। তাই মাঝে, মাঝে বাড়িতে যেতাম, বাড়িতেই থাকতাম। তো আমি যেহেতু ছোটবেলা থেকে মানে টেম্পো স্ট্যান্ডে কাজ করতাম বা টেম্পো চালাইতাম, সেখানে আমার না চলাফেরাগুলো খুব অন্যরকম ছিল। মাথায় লম্বা, লম্বা চুল রাখা, চিরাবিরা প্যান্ট পরা, একটু হ্যান্ডসাম হয়ে চলাফেরা করা, এভাবে আমি চলতাম। তো উনার দোকানে আমি কাজ করতাম। বাইরের কোনো লোক দেখলে মানে বিশ্বাসই করতে পারত না যে আমি একটা দোকানের কর্মচারী বা একটা মুদির দোকানে আমি চাকরি করি। আমার চলাফেরা, পোশাক-আশাক, বেশভূষা বেশ অন্যরকমই ছিল। তো এমন করতে, করতে উনার একটা বড় মেয়ে ছিল, নাম ছিল রুজিনা আক্তার। ওই মেয়েটা বয়সে হয়তো আমার থেকেও প্রায় ২-৩ বৎসরের বড় হবে। মানে আমার থেকেও বয়সে ২-৩ বৎসরের বড় হবে। আমার কাছে কেন জানি মনে হতো যে এই মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে। মানে এইটা আমার ভিতরে একটা ধারণা আরকি। যখন উনার ঘরে যাইতাম, উনি খাবার দিত, খাবার খাইতাম বা উনার সঙ্গে উঠতাম, বসতাম, তখন কেন জানি মনে হইতো যে উনার মেয়েটা আমার দিকে একটু অন্যরকম নজরে তাকাইতো বা আমি যখনই চোখে চোখ পড়তো, তখন একটা মুচকি হাসি দিত। তার চোখের ভাষা মনে হতো যেন সে আমাকে ভালোবাসে। তারপরও আমি উনার দোকানে কাজ করি, উনার বাড়িতে থাকি। সো আমার ভিতরে এই ধরনের কোনো অনুভূতি আসে নাই। যে না, এরকম কিছু না। আমি নিজের মতো করে উনার বাড়িতে থাকতেছি। মানে উনার বাসায় থাকতেছি। তো এমন করে, করে প্রায় অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, উনার বাসা মানে উনার একদম ছোট মেয়েটাকে দিয়ে, ছোট মেয়েটা একদিন দুপুরে খাবার খাওয়ার পরে আমার একটা চিঠি দিল। তো চিঠিটা যখন আমার হাতে দিল, বলছে এটা বড় আপু দিছে। তো মেয়েটার ওই যেটা ছোট ছিল ওইটাও কিন্তু একেবারেই যে ছোট তা না, ও তখন সবকিছু বুঝে। তো চিঠিটা আমার হাতে দেওয়ার পরে আমি তখন বুঝলাম যে আয় হায়! এতদিন চোখে, চোখে চোখাচোখি, আর আজকে তো পুরা চিঠির মাধ্যমে প্রস্তাবই দিয়ে দিল। চিঠিটা হাতে পেলাম এবং হাতে পাওয়ার পরেই আমি তখন এই চিঠিটা খুললাম। মানে খুলে এটা পড়তে শুরু করলাম। দোকানে গিয়ে ক্যাশের মধ্যে বসে, বসে পড়তেছিলাম। তো যেমনটি আমি ভেবেছি তেমনটাই রুজিনা তার মনের মাধুরী মিশিয়ে আমাকে তার প্রেমের প্রস্তাব দিল। তো প্রেমের প্রস্তাব দেওয়ার পরে আমার আসলে এই মেয়েটাকে ভাল লাগতো না। একে তো বয়সে আমার থেকেও বড় এবং দেখতে শুনতেও খুব বেশি একটা সুন্দরী ছিল না। অনেকটা মোটা ছিল, কালো ছিল, মানে চেহারার কোনো গঠন ছিল না। তা আমি আসলে এই মেয়ের সঙ্গে প্রেম করব না। মানে আমার এই মেয়ের সঙ্গে প্রেম করার কোনো ইচ্ছা নাই। চিঠি দিছে, চিঠি চিঠির মতো করে পড়ে আছে। আমি আমার মতো করে ১ দিন, ২ দিন, ৩ দিন কাটতেছি। তো এই পিচ্চিটা আমারে বারবার বলে, "জিসান ভাইয়া, আমার আপু যে আপনারে চিঠি দিছে এটার উত্তর দেন না কেন?" আমি বলি, "আমি কোনো উত্তর দিতে পারব না।" তো মেয়েটা প্রত্যেকদিন এরকম করে বিরক্ত করে, বিরক্ত করে। আমি একদিন চিন্তা করলাম যে মানে আপনার হেকমত কাকা যদি শুনে ফেলে, তাই তো ধরেন আপনার মানে ঝামেলা হয়ে যাবে। উনি যদি জানতে পারে যে ওনার মেয়ের সঙ্গে আমার কথাবার্তা বা ওনার মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, আমি উত্তর দেই না, তাহলে তো জিনিসটা কেমন দেখাবে। আমি একবার ভেবেছিলাম যে কাকার কাছে বলে দিব। আবার চিন্তা করতেছি না, না বলে আমি উত্তরটাই দিয়ে দিই। আমি খুব সুন্দর করে উত্তরে লিখলাম যে, "আমি আপনাদের দোকানে কাজ করতে আসছি। আমি আপনাদের দোকানের কর্মচারী। আমি কোনো প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াতে চাই না। মালিকের মেয়ের সঙ্গে প্রেম করব, এত বড় দুঃসাহস আমার নেই।" এই বলে আমি তখন চিঠির উত্তরটা তার ওই ছোট মেয়ের মাধ্যমে দিয়ে দিলাম। উত্তরটা দেওয়ার পরে মেয়েটা তখন আমার উপরে একটু রাগ করে গেছে। মানে আমার সঙ্গে আর খুব একটা কথা বলে না বা আগে যেরকম আমাকে দেখলে হাসাহাসি করতো বা আমার সামনে আসতো, এরকম ওই চঞ্চল মুখটা আমি আর তার দেখতে পাই না। মেয়েটা অনেকটা মুখ কালো করে থাকে, আমার সঙ্গে কথাবার্তা বলে না। এভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন করে সময়গুলো পার হইতাছে। আমার কথা হচ্ছে যে আমার জন্য ভালোই তো হইছে। কারণ আমি তো আর এই মেয়েরে পছন্দ করতাম না। তার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসাও ছিল না। আর আমার তারে ভালোও লাগতো না। ও আমাকে পছন্দ করতো কিন্তু আমি তো করতাম না। এখন যেহেতু আমার কাছ থেকে সরে গেছে, এটা আমার জন্য বেশ ভালোই হইছে। তো এভাবে যখন সময়গুলো পাস হইতে আছে, সময়গুলো সামনের দিকে যাচ্ছে, এরকম করেই অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন আমার এক কাকা জিজ্ঞেস করতেছে, মানে আমি যার দোকানে চাকরি করি,
সে আমার জিজ্ঞেস করতেছে যে জিসান, তোমার একটা কথা জিজ্ঞেস করব, তুমি সত্যি করে উত্তর দিবা। যখনই এই কথা আমার বলছে তখনই আমার কলিজার তলে চিপ মারছে। আয় হায়, উনি না যেন ওনার মেয়ের কথাই আমাকে বলে, কারণ ওনার দোকানে আজকে এত বছর কাজ করি, মানে এত সিরিয়াসলি উনি আমার কোনোদিনও কোনো কিছু জিজ্ঞেস করে নাই, মানে এতটা সিরিয়াস মোড নিয়ে আজকে একদম সিরিয়াসভাবে জিজ্ঞেস করতেছে যে তোমার একটা কথা বলি, তুমি আমাকে সঠিক উত্তর দিবা। তখন মোটামুটি আমার গলা শুকিয়ে গেছে যে আল্লাহ না জানি কি বলে। তাই আমি বললাম যে ঠিক আছে কাকা, বলবো, কি বলবেন বলেন। পরে আমার বলে, আমার বড় মেয়ে রুজিনি কি তোমার পছন্দ করে? আমি তো বলি, মনে মনে বলি হায় হায়, খেলা তো এবার শুরু হয়ে গেছে। আমি বলি যে না কাকা, আপনি এটা কি বলতেছেন, মানে এটা কি বলতেছেন, না এরকম কিছুই না। পরে বলে না, মিথ্যা কথা বলিও না, আমার কাছে সত্যি কথা বলো, আমার বড় মেয়ে কি তোমার কোনো প্রেমের প্রস্তাব দিছিল চিঠির মাধ্যমে? আমি তখন, যে তুমি এরকম করে মানে ভেঙেই বলতেছে যে আমার বড় মেয়ে কি তোমার কোনো চিঠি দিছিল, তার মানে তুমি সব কিছু জানে এবং জেনে শুনে আমাকে জিজ্ঞেস করছে। আমি প্রথমে চুপ হয়ে আছি এবং মাথাটা নিচের দিকে দিয়ে বলতেছি, হ্যাঁ কাকা, আমার চিঠি দিছিল, কিন্তু আমি চিঠির উত্তর তো দিছি, আর উত্তরে আমি লিখছি যে আমি এই দোকানে কাজ করতে আসছি, মালিকের মেয়ের সঙ্গে প্রেম করব না, আর এটা আমার দ্বারা হবে না। আমি তো উত্তরটা দিয়ে দিছি। তিনি তখন আমাকে বলে, তুমি এমন উত্তর দিলা কেন? আমাকে বলছে। তাই আমি বললাম যে কাকা দেখেন, আমি আপনার দোকানে কাজ করি, আমি আপনার দোকানের কর্মচারী, তো একজন কর্মচারী হইয়া মালিকের মেয়ের সাথে কিভাবে প্রেম করব? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি কাকে এখানে কাজ করতে আসছি, আপনি জানেন আমি গরিব মানুষ। একটা সময় আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি টেম্পো চালাতাম, সেখান থেকে আমি অ্যাক্সিডেন্ট করি এবং অ্যাক্সিডেন্ট করার পরে আমি মানে পায়ে অনেক বেশি চোট খাই, ব্যথা পাই, অনেকদিন হসপিটালে ছিলাম। আজও আমার অনেক ঋণ আছে, আমার পরিবার অনেক টাকা ঋণ করে আমাকে চিকিৎসা করছে। আমি সেই ঋণের টাকাও আজ পর্যন্ত শোধ করতে পারি নাই। আপনার দোকানে যা বেতন পাই তা দিয়ে নিজে খেয়ে পরে অল্প কিছু টাকা বাঁচে, সেটা পরিবারের জন্য পাঠায়। এখন আপনার মেয়ের সঙ্গে প্রেম করে আমি তো আমার চাকরিটা হারাতে পারবো না। উনি তখন আমার দিকে তাকায় বলতেছে, যদি প্রেম না করো তবে আমার চাকরিটা হারাবা। আমি তখন একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, উনি আমার এটা কি বলতেছে? উনি বলে যদি প্রেম না করো তবে আমার চাকরিটা হারাবা। আমি তখন বললাম, কাকা এটা আপনি কি কথা বলতেছেন, মানে আমি আপনার কথাবার্তা কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি যদি প্রেম না করি তবে আপনার দোকানে চাকরি হারাবো, এটা আসলে আমি ঠিক বুঝলাম না, আপনি এটা কেন বলতেছেন বা এটা কেমন কথা হইল? উনি বলে, হ্যাঁ, যদি আমার মেয়ের সাথে প্রেম না করো তবে আমি তোমাকে আমার চাকরি থেকে বিদায় করে দিব। আমার মেয়ে যেহেতু তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, তুমি আমার মেয়ের সঙ্গে প্রেম করবা। এবং উনি বলে প্রেম করবা, বাট এটা কাউরে জানাইতে পারবা না, এই এলাকার বা আশেপাশে বা কাউকেই বলতে পারবা না যে আমার মেয়ের সঙ্গে তোমার প্রেম আছে। আর আমার মেয়ে যেহেতু তোমাকে প্রেমের প্রস্তাব দিছে, তুমি অবশ্যই আমার মেয়ের সঙ্গে প্রেম করবা। এই কথা বলে উনি তখন দোকান থেকে বেরিয়ে গেল। আমি তখন অবাক হয়ে গেলাম, হায় হায়, এটা কি ধরনের কথা? কোনো মালিক যদি জানতে পারে যে আমি তার মেয়ের সঙ্গে প্রেম করব বা প্রেম করি, সে তো আমাকে দোকান থেকে বের করে দেওয়ার কথা, আমার সঙ্গে খারাপ ব্যবহার করার কথা। কিন্তু আমার এই কাকা দেখি পুরোই উল্টা, ওনার মেয়ের সঙ্গে আমার মানে ওনার মেয়ের সঙ্গে প্রেম করার জন্য উনি বলতেছে, উনি নিজে আমাকে উৎসাহ দিচ্ছে। তো রাত হয়ে গেছে, আমি ওনার বাড়ি থেকে খাওয়া দাওয়া খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ছি। শুয়ে শুয়ে চিন্তা করতেছি, আমার কাছে যেটা মনে হলো যে নাকি ওনার মেয়ে কালো দেখে উনি চাচ্ছে যে ওনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। এমন হয় না যে দেখেন মেয়েটা কালো বা দেখতে সুন্দর না, তো এই জন্য তো হয়তো আমার কাছে বিয়ে দিতে পারে। কিন্তু এটা হলেও তুমি আমাকে বলবে যে ঠিক আছে, আমার মেয়েটারে আমি তোমার কাছে বিয়ে দিব, বা তুমি আমার মেয়েটারে বিয়ে করবা কিনা, এটা জিজ্ঞেস করতে পারে। কিন্তু উনি তো আমাকে এটাও বলতেছে না, উনি বলতেছে ওনার মেয়ের সাথে প্রেম করার জন্য। তো যাই হোক, রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা আমি গিয়ে দোকান খুললাম, ব্যবসা করতেছি। 11টার দিকে উনি তখন দোকানে আসছে, আইসা আমারে বলে যে জিসান, খবর কি? আমি বললাম, জি কাকা, খবর তো ভালোই, ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে, সকালে কাস্টমার আসছিল বা মাল আসছিল, গাড়ি আসছিল, মাল রাখছিলাম। আমার বলে, ওই মিয়া, আমি কি তোমার ব্যবসা বাণিজ্যের কথা জিজ্ঞেস করছি? আমি বললাম যে তাইলে? উনি বলে, আমার মেয়ের সঙ্গে লাইনের অবস্থা কি, আর মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা চলতেছে। তা আমি ভাই তখন একটু ভয় পাইতেছি যে এই বেটা কি নাকি আমাকে পরীক্ষা করতেছে, যে ওনার মেয়ের সঙ্গে আমি প্রেম করি কিনা, নাকি আমাকে উনি পরীক্ষা করতেছে। আমি তখন একটু নড়ে চড়ে বসলাম যে না কাকা, আমি তো এরকম মানুষ না। মানে আবার মানে মোড চেঞ্জ করে ফেললাম যে না কাকা, আমি তো এরকম মানুষ না, আপনি এগুলো কি বলতেছেন? উনি আমার বলে, তোমার না বললাম গতকালকে যে আমার মেয়ের সঙ্গে যদি প্রেম না করো তোমার দোকান থেকে বের করে দিব। আমি বললাম, কাকা দোকান থেকে যদি বের করে দেন তাহলে বাড়িতে চলে যাব, কি করব, কিন্তু আমি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে পারবো না, আমার প্রেম করার কোনো ইচ্ছা নাই। উনি তখন আমার বলে যে আরে মিয়া, আমার মেয়েটা কি দেখতে খারাপ, আমার মেয়ের চেহারা কি দেখতে ভালো না?
অবশ্যই ঢাকাইয়ারা ওভাবেই কথা বলে। অনেকে হয়তো ভাববেন যে মেয়ে আমাকে সঙ্গে প্রেম করবে, মেয়ের বাপে কেন আমাকে মেয়া ডাকে? ওরা হচ্ছে ওরকমভাবে ওয়ার্ডগুলো ব্যবহার করে। তো আমি বললাম যে, "না, আমি আসলে এরকম সমস্ত প্রেম ভালোবাসার মধ্যে নাই, আমি এগুলা করব না।" উনি বললেন, "যদি আমার মেয়ের সঙ্গে প্রেম না করো, তাহলে আমার দোকান থেকে আজকে চলে যাবা। আজকে বিকালবেলা তুমি আমার দোকান থেকে চলে যাবা। বিকাল পর্যন্ত তোমার সময় দিলাম। এরই মাঝে আমার মেয়ের সঙ্গে যদি প্রেম না করো, তা তোমার দোকান থেকে বের করে দিব।" শালার আমি কোনো কিছু বুঝতেই পারলাম না যে ঘটনাটা কি? উনি আবার ওনার মেয়ের সঙ্গে প্রেম করার জন্য কেন উঠে পড়ে লাগছে? বিকেলে উনি তখন দোকানে আবার আসছে। আসার পর আমারে বলে, "কি ব্যাপার জিসান? আমার মেয়ের সঙ্গে কথাবার্তা হইছে? বাড়িতে গেছিলা?" আমি বলছি যে, "না।" বলে, "তুমি দোকান থেকে বেরো।" না, আমি কিচ্ছু বুঝতেছি না যে আমার সঙ্গে কি হইতাছে। বলে, "দোকান থেকে বেরো।" আমি তখন দোকান থেকে বেরিয়ে গেছি। উনি বলে যে, "যাও বাড়িতে যাও, জামা-কাপড় সবকিছু নিয়ে তুমি এখান থেকে চলে যাও। তুমি তো আমার কথা শোনো না। তুমি যেহেতু আমার কথা শোনো না, আমি তো তোমার আমার দোকানে রাখবো না। আমার মেয়ে যেহেতু তোমারে পছন্দ করছে, তুমি আমার মেয়ের সঙ্গে প্রেম করবা না। এটা কেমন কথা? তুমি ব্যাগ-ট্যাগ নিয়ে চলে যাও।" তা আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে মানে ওনার বাড়িতে গেছি, গিয়ে ব্যাগ-ট্যাগ ঠিক করতেছি। এমন করেই পাশের দোকানে একটা ছেলে উনি তখন পাঠাইছে আবার। পাঠাইয়া বলতেছে, ছেলেটা গিয়ে বলতেছে যে, জিসান ভাই আপনার কাকা রাখতেছে।" তা আমি তখন কি করলাম, একেবারে ব্যাগ-ট্যাগ যা আছে সবকিছু নিয়ে একসঙ্গে বেরিয়ে গেছি। আমার তো তেমন কিছু নাই এই বাসায়। যাই আছে টুকে রেখে সবকিছু নিয়ে বেরিয়ে গেছি। বের হওয়ার পরে উনি তখন দোকানে আমার ডাক দিয়ে বলতেছে, "দোকানে থাক। তোর সঙ্গে আমি দোকান বন্ধ হওয়ার পরে কথা বলবো, দোকান কর।" ব্যাগ-ট্যাগগুলো সব দোকানে রাখছে, রেখে আমি দোকানদারি করতেছি। তো প্রায় ১০টা পর্যন্ত দোকানদারি করলাম। ১০টার পর দোকান বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে উনি তখন দোকানের পিছনে একটা রুম আছে। ওই রুমে আমার ডাক দিয়ে নিয়ে গেছে। ডাক দিয়ে নিয়ে বসায় বলতেছে যে, "জিসান, তোর সমস্যাটা কি?" আমি বললাম, "না কাকা, আমার তো কোনো সমস্যা নাই।" উনি বলে, "ক্যা? আমার মেয়েটা কি দেখতে শুনতে ভালো না? আমার মেয়েটারে তুই পছন্দ করিস না?" আমি তখন ওনার দিকে খুব অবাক নজরে তাকিয়ে বললাম যে, "কাকা, আমি তো আপনার দোকানে আজকে বহু বৎসর ধরে কাজ করি এবং আপনার সঙ্গে আমার একটা বাপ ছেলের সম্পর্ক। আমিও নিজের বাবাকে যেমনভাবে দেখি, আপনাকে আমি ঠিক তেমনভাবেই দেখি। আচ্ছা কাকা, ঘটনাটা কি আপনি আমাকে একটু বলেন তো? আপনি কি আমাকে পরীক্ষা করতেছেন? আচ্ছা আমি মানুষ কেমন? এইজন্য বারবার বলতেছেন আপনার মেয়ের সঙ্গে প্রেম করার জন্য?" উনি বলে, "না, আমি তো তোর কোনো পরীক্ষা করতেছি না।" তাই বললাম, "যদি পরীক্ষাই না করবেন তা বারবার এটা কেন বলতেছেন যে আমার মেয়ের সঙ্গে তুই প্রেম কর, প্রেম কর? কোনো বাবা কি তার মেয়ের সঙ্গে কোনো ছেলেরে প্রেম করার জন্য উৎসাহ দেয়?" উনি তখন আমারে বলে, "আমার মেয়ের পছন্দ আমার পছন্দ একই। আমার মেয়ে যারা পছন্দ করবে আমি তার কাছে আমার মেয়েরে বিয়ে দিব। এটা আমার মনের একটা চাওয়া। আর তুই যদি আমার মেয়েরে বিয়ে করিস তাহলে আমি তোর নগদে ৫,০০,০০০ টাকা দিব।" এইটা শুনে তো আমি অবাক। "কি বলেন আপনি? আমি আপনার মেয়েরে বিয়ে করলে আপনি আমারে ৫,০০,০০০ টাকা দিবেন?" উনি বলে, "হ্যাঁ, যদি তুই আমার মেয়েরে বিয়ে করিস আমি তোরে ৫,০০,০০০ টাকা দিব।" তা আমি বললাম, "তাহলে আমি আমার আব্বাকে বিষয়টা জানাই?" উনি বলে, "জানাতে পারিস, কোনো সমস্যা নাই।" তো এরপরে উনি আমাকে ছুটি দিলে আমি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমার আব্বারে যখন বিষয়টা জানালাম, আব্বা তো ১ম এ বিশ্বাসই করতে পারতেছে না যে এটা কি ধরনের কথা। ওই সময়তে আমার বড় ভাইয়েরও কিন্তু বিয়ে হয়নি। আমার বড় এক ভাই আছে, তারও কিন্তু তখন বিয়ে হয়নি। তখন আমার আব্বু করলো কি, মেয়ের বাবার সঙ্গে কথা বলল। মানে রুজিনের বাবার সঙ্গে কথা বলল। রুজিনের বাবা তখন বলতেছে যে, "হ্যাঁ, আমি আপনার ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দেব। আর আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে। এজন্যই দিব।" তাই এটা বলার পর আমার আব্বা তখন রাজি হয়ে গেল। কিন্তু ভাই একটা কথা আমি আপনাকে বারবার বলি, আমি কিন্তু এই কাকার মাঝে সবসময় একটা টেনশন দেখতাম। উনি যখনই দোকানে বসে থাকতো, মাথার চুল মানে টানতে থাকতো, উনি একটা অন্যরকম টেনশনের মধ্যে থাকতো। তো ওনার কিসের এত টেনশন আমি এটা ঠিক বুঝতে পারতেছি না। তো অনেক বছর ধরে ওনার এখানে কাজ করে এবং এই টেনশনগুলো আমি ওনার মাঝে সবসময় দেখতে পাই। আবার উনি যে ওনার মেয়েরা আমার কাছে বিয়ে দিবে, এটার মধ্যেও যেন উনি কেমন একটা টানাপোড়ার মধ্যে আছেন। মানে একবার বলে দিবে, আবার বলে দিবে না। মানে কেমন জানি উনি একটা মানে সুস্থ স্বাভাবিক মানুষের মতো নাই। যাই হোক, এরপরে পারিবারিকভাবে তখন হলো কি যে ওনার মেয়ের সঙ্গে আমার বিয়ে হলো। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলা আছে যে সেটা হচ্ছে বিয়ে হবার পরে আমি কিন্তু ওনার মেয়েরে আমার বাড়িতে উঠাতে পারবো না। মানে বিয়ে হবার পরে ওনার মেয়েরে ওনার বাড়িতে রাখা লাগবে এবং আমি ঘর জামাই থাকবো। এটা উনি আগেই বলে দিয়েছে। তো আমার আব্বা যেটা মনে করছে যে ওনার মেয়েটা যেহেতু একটু কালো বা বয়স আমার থেকেও বেশি, উনি সম্ভবত মেয়েটারে ঘর জামাই বিয়ে দিয়ে জামাইটারে সম্ভবত সাথে রাখতে চায়। এবং বিয়ে হবার পরে উনি আমারে কিন্তু লেট করেন। আমারে বলে যে ৫,০০,০০০ টাকা দিবে। ওই ৫,০০,০০০ টাকা দিতে উনি রাজি আছে। প্রায় ৩,০০,০০০ টাকা উনি দিয়ে দিছে। মানে যেদিন আমার এই ইয়ের সঙ্গে রুজিনের সঙ্গে বিয়ে হইছে তারপরেই তিনি আমাকে ৩,০০,০০০ টাকা দিয়ে দেয়। ওই টাকা আমি আমার বাবা-মায়ের জন্য পাঠাই দিই আমার বড় ভাইদেরকে লাইন-ফাইন করার জন্য। আব্বা ৩,০০,০০০ টাকা নিয়ে যায়, ২,০০,০০০ টাকা উনি আমাকে পরে দিবে। এইটা বলে। তো উনার দোকানে আমি আবারও কাজ করতেছি। তখন উনি কি করে পুরো দোকানের দায়িত্বটা আমাকে দিয়ে দিছে। দোকানের লাভ লস যা হইতো এর কোনো কিছু উনি দেখতেন না। আমাকে এটাই বলতেন যে, "জিসান দোকানটা এখন তোমার।
তুমি দোকান সামলাবা, তুমি তোমার মতো করে চলবা, এবং এই দোকান নিয়ে আমি তোমার কখনো কোনোদিন কোনো কিছু জিজ্ঞেস করবো না। আজ থেকে মনে করে নিবা যে এটা তোমার দোকান। আমি ভাই কোনোভাবেই হিসাব তখন মিলাইতে পারতেছিলাম না যে কী রে, ঘটনা কি। মানে উনি সবসময় সোনার সব কিছু আমাকে দিয়ে দিচ্ছে কেন? ওনার একমাত্র মানে ওনার আদরের মেয়ের আমার কাছে বিয়ে দিয়ে দিল, ওনার ব্যবসাটা আমারে দিয়ে দিল, আমার 3 লাখ টাকাও দিল, এত কিছু নিয়ে আমাদের দিচ্ছে কেন? এর কোনো কারণ তো আমি বুঝতে পারতেছিলাম না। মানে মেয়ে বিয়ে দিয়েছে ঠিক আছে, তা মেয়ে বিয়ে দিয়ে কি উনি আমাকে সবই দিয়ে দিবে? ওনার কোনো কিছু উনি রাখবে না? তো উনি যেমন করে দিতেছে আমিও তেমন করে নিতেছি, আমি আর কোনো কিছু বলতেছি না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে। ওনার মেয়ে আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসে, বাট ওনার মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা আসে না। হ্যাঁ, আমার ভিতরে তার জন্য অন্যরকম কোনো ভালোবাসা জাগে না। আর সত্যি কথা বলতে বিয়ে করছি, টাকা নিছি, ওনার জামাই হয়েছি, কিন্তু ওই মেয়েটাকে আমি মন থেকে ভালোবাসতে পারি নাই। মানে রুচিনাকে আমি মন থেকে ভালোবাসতে পারি না, এবং মন থেকে তার জন্য আমার কোনো ভালোবাসা আসেও নাই। এইরকম করে চলতে চলতে একদিন হঠাৎ করে আমাদের দোকানে বলতেছে কি যে, জিসান তুমি কি রুচিনারে মেরে ফেলতে পারবা? হঠাৎ করে বলতেছে দোকানের মধ্যে। আমি তো একটু অবাক হয়ে গেলাম যে, কাকা এটা আপনি কি বললেন আমারে? ও ওখানে হাসি দিয়ে বলতেছে, আরে কি বলছে, আমার মাথা ঠিক নেই। মানে এরকম মাঝে মাঝে এরকম উদ্ভট কথাবার্তা বলে। মানে উনি মূলত রুজিনাকে নিয়ে কি করতে চায় এইটা উনি নিজেও জানে না। তো এইভাবে তখন সময়গুলো কাটতেছে 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 প্রায় অনেকগুলো দিন কেটে গেল। তখন একটা পর্যায়ে হলো কি, আমি আমার দোকানের মধ্যে একটা কর্মচারী রাখছিলাম। মানে দোকান তখন পুরো দোকানটাই আমি সামলাইতাম। এই কাকা তখন দোকানে আসতো না, মানে শ্বশুর তখন দোকানে আসতোই না, উনি বাইরে বাইরে থাকতো। তো তখন আমি করলাম কি, ওইখানে একটা চিটংয়ের ছেলেরা রাখে কর্মচারী হিসাবে। ছেলেটার বয়সও কম, প্রায় 14-15 বছরের মতো হবে। আর ছেলেটা ভালোই কাজ টাজ করতো, কাস্টমার আসলে মালটাল দিতে পারতো, সবই ভালো ছিল। তো এই কম বয়সী ছেলেটার সঙ্গে না আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ছেলেটার বয়সও যদি কম ছিল, বাট ছেলেটা দেখতে শুনতো না, একটা বড় হয়ে যায় এবং খুবই মানানসই, মানে অনেক কিছু বুঝে। তো আমি ওর সঙ্গে না, মানে এই ছোটো বাচ্চাটার সঙ্গে আমি আমার নিজের মনের কথাবার্তা শেয়ার করতাম। ওরে বলতাম আমি একটা ছেলে, চাইলে কোথায় না বিয়ে করতে পারতাম, কত ভালো জায়গায় বিয়ে করতে পারতাম, কত সুন্দরী মেয়ে আমি বিয়ে করতে পারতাম, কিন্তু আমি কেন এই জায়গায় এসে বিয়ে করলাম, বা কেন এই মানে রুজিনারে বিয়ে করলাম, আমি এটা নিজেও বুঝতে পারতেছি না। এমন মেয়ের আমি কেন বিয়ে করলাম, এর কারণটা কি? মানে আমি নিজেও নিজের এই প্রশ্নগুলো করতেছি এবং ওর কাছে বলতেছি। এবং ওর কাছে বলতে বলতে ও সম্ভবত এই বিষয়গুলো আমার শ্বশুরকে জানিয়ে দেয়। মানে রুজিনার বাবাকে মনে হয় জানিয়ে দেয়। জানিয়ে দেওয়ার পরে একদিন রুজিনার বাবা আমারে বলতেছে কি যে, আসলেই কি তুমি রুজিনারে পছন্দ করো না? আমারে বলতেছে। আমি বললাম যে, না না না, পছন্দ করবো না কেন, আমি তো রুজিনার সঙ্গে ভালোই আছি। বলে, না আমিও তো দেখি যে তুমি ভালো আছো, কোনোদিন আমার মেয়ের সঙ্গে ঝগড়া করো না, তার সঙ্গে খারাপ ভাষায় কথা বলো না, তার গায়ে হাত তোলো না, সবসময় তার সঙ্গে তুমি ভালো থাকো, সেও তোমার সঙ্গে ভালো। কিন্তু বাইরের লোকেরা বলে যে তোমাদের সম্পর্ক নাকি ভালো নাই। তখন আমি শিওর হয়ে গেলাম যে ওই বেটারে, যারা আমি আমার দোকানে কর্মচারী রাখছিলাম, ওই সম্ভবত আমার শ্বশুরকে বলে দিছে। ওরে আমি অনেক বোকাচোকা করলাম যে, তুই বেটা বললি কেন? আমার মনের কথা আমি তোর সঙ্গে শেয়ার করছি, তুই আমার শ্বশুরকে কেন জানাইলি? ওরে খুব বকাঝকা করে আমি আমার মতো করে দিন রাত পার করতেছি বা আমি চলতেছি। এইভাবে আরো অনেকগুলো দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে তখন আপনার রমজান মাস আসছে। তো রমজান মাসে তো ধরেন বেচা কিনা ভালোই হইতাছে, আবার রমজান মাসে মুদি দোকানে বেচা কিনা ভালো। তো বেচা কিনা হলো এবং চাঁদ রাতের দিনও প্রায় অনেক রাত পর্যন্ত দোকানদারি করছি। তো একটা কথা এখানে আমি আপনাকে বলে রাখি যে, আমি এই দোকানে আসার পরে সবসময় দেখতাম যে আমার শ্বশুর মানে কেমন জানি, মানে ধরেন এক জায়গায় বসতে একদিকে তাকাইছে, তা তাকায় আছে, মানে তার ভিতরে প্রচণ্ড রকমের টেনশন, ডিপ্রেশন, খুব খারাপ কিছু কাজ করতেছে। মানে দেখলেই বোঝা যায় যে মানুষটা মানসিকভাবে একেবারে ডিপ্রেস হয়ে আছে, কোনো রকমের শান্তি নেই। সে মনে হয় যেন মানে এখনই মরে যাবে, তার এমন একটা অবস্থা। তো যাই হোক, চাঁদ রাতের দিন একদম সারা দোকানদারি করলাম, করে ঘরে গেছি। ঘরে গেছি আপনার প্রায় শেষ রাতের দিকে, 12টা কি 1টা ওরকমভাবে ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে সেদিন রুজিনার সঙ্গে এই প্রথম আমার একটা টকজক হয়। আমি এত বছর ওর সঙ্গে সংসার করে, ওর কিন্তু কোনো বাচ্চা কাচ্চাও হয় নাই, কোনো বেবিও হয় নাই। কেন বাচ্চা হয়নি সেটা আমি জানি না। তো সেদিন চাঁদ রাতে দোকানদারি করে যাওয়ার পরে ওর সঙ্গে আমার একটু ঝগড়া হয়, আমি এবং খুব লাউডলি ওর সঙ্গে কথা বলি, মানে খুব উচ্চস্বরে ওর সঙ্গে কথা বলি, ঝগড়া করার মতো আর কি কথা বলি। তো কথাবার্তা বলে যখন ঘুমাই গেছিলাম, ভোরে আমার শ্বশুর তখন আমাকে ডাকছে যে, জিসান জিসান চলো ঈদের নামাজে যাবা। পরে উঠছি, উঠা আমি কিচ্ছু খাই নাই। ও সেমাই রান্না করছে, অনেক কিছু রান্না করছে, আমারে বলে যে একটু মিষ্টি খেয়ে যান, মানে আপনার মিষ্টি খেয়ে যাওয়া ভালো, ঈদের নামাজে মিষ্টি খেয়ে যাওয়া ভালো, একটু মিষ্টি খেয়ে যান। আমি বলছি, না আমি তোর হাতে কিচ্ছু খাবো না, যেহেতু ঝগড়া করছি গতকালকে রাতে, কোনো কিছু খাই না, না খেয়ে নামাজে চলে গেছি। তো নামাজে চলে গেলাম, ঈদের নামাজ তখন শুরু হয়ে গেছে।
আমি যাওয়ার পরে নামাজ শুরু হয়েছে। নামাজ শুরু হওয়ার পরে সবাই সবার সঙ্গে মোলাকাত করতেছে, নামাজ শেষে কোলাকুলি করতেছে, হ্যান্ডশেক করতেছে। তা এরকম করতে করতে একটা পর্যায়ে আমি আমার শ্বশুরের কাছে চলে গেছি, মানে কোলাকুলি করার জন্য। কোলাকুলি করার পরে শ্বশুর আমার কানে কানে বলতেছে যে জিসান, যাইও না তুমি, তোমার সঙ্গে কথা আছে, তুমি মসজিদের বারান্দায় বসে, আমি তোমার সঙ্গে কথা বলবো। তাই বলছে আচ্ছা ঠিক আছে। তো নামাজ শেষ করে আমি তখন মসজিদের বারান্দায় গেছি। উনি তখন পিছন থেকে আসছে, মানে ঈদগাহ থেকে আসছে। এসে উনি কেমন জানি চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। আমি বললাম কি ব্যাপার, কথা বলেন না কেন? আপনি আমাকে ডাকলেন কিছু বলার জন্য, কিছু বলবেন না, চুপ করে আছেন। তা আমি মনে করলাম কি, যেহেতু ওনার মেয়ের সঙ্গে আমি গতকালকে রাতে খারাপ ব্যবহার করছি বা উনি এটা শুনতে পাইছে, সম্ভবত আমাকে এটাই জিজ্ঞেস করবে যে কেন আমি ওনার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেছি বা কেন কি করতেছি, এগুলোই সম্ভবত আমাকে জিজ্ঞেস করবে। আমি একটু ভয়ে ভয়ে ওনার পাশে বসে আছি। অনেকক্ষণ বসে থাকার পরে, যেহেতু ঈদের দিন বুঝতে পারেন খুব দ্রুত সময় চলে যায়, আর আমরাও গতকালকে রাতে ঘুমাই নাই, চান রাত ছিল, তো চোখের মতো অনেকটা ঘুম, তো ঘুমায় যাব। ওনারে বললাম যে আমি তো ঘুমাবো, আমার শরীরটা খারাপ লাগতেছে, তো বাসায় চলে বাসায় যাবো, চলেন, আপনি তো কোনো কিছু বললেন না। পরের দিনে আমার বলে আচ্ছা জিসান, আমি তো আমার মেয়েটার তোমার কাছে বিয়ে দিলাম, আর আমার মেয়েটাও মানে তোমার পছন্দ করেই বিয়ে করছে। এখন তোমার একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে উত্তর দিবা। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি সত্যি করে উত্তর দিব, আপনি বলেন। উনি বলে তুমি আমার মেয়েটারে তালাক দিয়ে দিবা। এখন যাবা ঈদের নামাজ থেকে গিয়ে শ্যামাই মুখে দিবা এবং শ্যামাই মুখে দিয়ে বলবা শ্যামাই পানসা হয়েছে বা লবণ দেয় না, এই সেই বলে একটা অজুহাত নিয়ে তুমি আমার মেয়েটাকে 3 তালাক দিয়ে দিবা। খুব খেয়াল করে শোনেন, আমি তখন অবাক হয়ে গেলাম যে আমার শ্বশুর এটা আমাকে কি বলতেছে। আমি ভেবেছি তিনি সম্ভবত রাগ করে কথাগুলো বলতেছে, যেহেতু গতকালকে রাতে তার মেয়ের সঙ্গে আমার একটা টকজোক হয়েছে, এটাকে কেন্দ্র করে উনি আমার উপর রাগ করে কথাগুলো বলতেছে। আমি তখন বললাম যে আপনি এগুলো কি বলতেছেন, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হবে, ঝামেলা হবে এবং তা ঠিকও হয়ে যাবে একটা সময়। আর ওর সঙ্গে তো আমার যাই হয়েছে, যেটাই হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। আপনি এগুলো কি বলতেছেন যে আমি ওকে তালাক দিয়ে দিব? এদিকে আপনি কোনো কথা বললেন না, না, আমাদের মাঝে ঝগড়াঝাটি হয়েছে, তা ঠিক হয়ে যাবে, আমি ওরা কখনোই তালাক দিব না। ওই তখন আমার হাতটা ধরলো, ধরে একটু অন্যভাবে আমার দিকে তাকাইতেছে। তাকে বলে আমি জানি আমার মেয়েটার সঙ্গে তুমি সুখে নাই, আর আমার মেয়েটারে আমি তোমার কাছে বিয়ে দেওয়াটাও আমার ঠিক হয়নি। তবে আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, যেহেতু আজকে ঈদের দিন এবং প্রত্যেকটা মানুষের জন্য খুব আনন্দের দিন, আমি মসজিদের সামনে বসে আছি, তোমার হাতটা ধরছি, আমি তোমার বাবার বয়সী, আজকে তুমি আমার খালি হাতে ফিরাই দিও না। আমি বললাম যে ঠিক আছে, আপনি আমাকে বলেন যে আসলে কি কি বলতে চান। উনি বলে তুমি এখন মসজিদ থেকে যাবা এবং যাওয়ার পরে তুমি আমার মেয়ের সঙ্গে একটা বিষয় নিয়ে ঝগড়া করবা, করে তুমি জোরে আমার মেয়ের 3 তালাক দিয়ে দিবা এবং প্রয়োজন আমার মেয়ের গায়ে কয়েকটা হাত তুলবা, হাত তুলে মেয়ের 3 তালাক দিয়ে দিবা, তালাকটা দিয়ে তুমি ঘর থেকে বেরিয়ে যাবা। আমি বললাম তার কারণ? উনি বলে তার কারণ হবে এইটা, তুমি যদি এটা করো তাহলে আমার যে দোকানটা আছে, আমার এই দোকানটা আমি তোমার নামে লিখিয়ে দিব। তুমি তো আমার দোকানটা চালাইতেছো, আমার দোকান তুমি চলতেছে, আমি আমার দোকানটা তোমার নামে লিখে দিব। এবং শুধু তাই নয়, তুমি যে আমার কাছ থেকে 3 লাখ টাকা নিছো, আরও 2 লাখ বাকি আছে, এই 2 লাখ টাকা আমি তোমাকে হ্যান্ড ক্যাশ দিয়ে দিব। আমি আগের বারের মতো এবারও মনে করছি যে উনি সম্ভবত আমার সঙ্গে গেমস খেলতেছে। উনি সম্ভবত আমার সঙ্গে গেমস খেলতেছে যে ওনার মেয়েকে নিয়ে, যে ওনার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওনার মেয়ের গায়ে হাত তুলে, এই রাগ অভিমান থেকে উনি সম্ভবত আমার সঙ্গে একটা নতুন গেমস খেলতেছে। আমি বললাম যে আব্বা, এটা আপনি কী বলেন, এটা তো কোনো কথা হতে পারে না। আপনি আমার দোকান লিখে দিবেন, আপনি আমার টাকা দিবেন, আপনার মেয়ের আমি তালাক দেওয়ার জন্য, এটা তো হতে পারে না। উনি আমারে বলে দেখো, এতে তোমার জীবনটা অনেক সুখের হবে। আমি জানি আমার মেয়েটাকে তুমি পছন্দ করো না এবং সারা জীবন তার সঙ্গে থাকা তোমার জন্য বেশ দায় হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। এর থেকেও বরং এখন তো তুমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমার দোকানটাও তোমাকে দিয়ে দিব, আবার বিনিময়ে তোমাকে আমি আরও 2 লাখ টাকা দিব, তুমি শুধু আমার মেয়েটার তালাক দিয়ে দিবা, তার গায়ে কয়েকটা হাত তুলবা, হাত তুলে তারা তালাক দিয়ে দিবা। ভাই বিশ্বাস করুন, তখন আমি দুনিয়াতে নেই, কি রে লোক আমারে বলে কি, সে এইরকমের কাহিনী করে তার মেয়েটার আমার কাছে বিয়ে দিল, আর এখন সেম কাহিনী করে আমার কাছ থেকে মেয়েকে নিয়ে যেতে চায়। তো এবার আমি বুঝলাম, উনি প্রথমবারে তো আমি সেটাই ভাবছিলাম, উনি সময় আমাকে পরীক্ষা করে, এই করে সেই করে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা তো উনি করলেন না। উনি আমাকে ওনার মেয়েটা আমার কাছে বিয়ে দিলেন এবং আজ এত বছর পর আমাকে বলতেছে তালাক দেওয়ার জন্য। তো উনি যেটা আমাকে বারবার বোঝাচ্ছিলেন যে আমার মেয়েটার সঙ্গে তুমি কখনো সুখী হতে পারবা না, কারণ আমার মেয়েটারে তুমি কখনোই মন থেকে পছন্দ করো নাই, আর আমিও চাই না যে আমার মেয়েটা তোমার সঙ্গে সংসার করুক। তো আমি তো আমার মেয়েটাকে ওভাবে সরাইতে পারবো না, আমার মেয়েরে বললে আমার মেয়ে তো তোমাকে ছাড়বে না, কারণ আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে, যার কারণে আমি চাই তুমি আমার মেয়েটাকে তালাক দিয়ে দাও।
এবং তালাক দিয়ে দিলে পরে আমার মেয়েটা তখন তোমার এখান থেকে চলে আসবে, তুমি দেখে শুনে আরেকটা বিয়ে করবা। এরপর আমার মেয়ের অন্যত্রে বিয়ে হলে হোক, না হলে নাই, এটা পরের বিষয়। আমি ওর বাবার মুখের দিকে তাকিয়ে বলতেছি, কি মানুষ, এর কি কোনো ক্ষেত্রে মানুষ মনে হয়? এ তো পুরো অমানুষ। নিজের মেয়ের জীবনটাকে বাবা হয়ে এভাবে নষ্ট করে দিচ্ছে। নিজের মেয়ের প্রতি তার বাবার কোনো রকমের দায়িত্ব নাই। এ কেমন বাবা? এ তো মানুষ না পশু। এ কি রে? আমি তখন নিজে নিজে চিন্তা করতেছি, এ কি? তারপর আমি বললাম যে, আপনি কি সত্যি বলতেছেন? উনি বললেন, হ্যাঁ সত্যি বলতেছি। আর আমার মেয়ে তোমার কাছে যে কাবিনের টাকা পাবে, ওই কাবিনের টাকাও তোমার দেওয়া লাগবে না। আর তুমি যেহেতু বিশ্বাস না করো, তুমি এখানে বসো, আমি আসতেছি। উনি আমার এখানে বসায় দিয়ে গেছে, বিশ্বাস করেন প্রায় 20 মিনিট পরে উনি নগদ টাকা নিয়ে চলে আসছে, 2 লাখ। হ্যান্ড ক্যাশ 2 লাখ টাকা নিয়ে আসছে, যে এই টাকা তুমি নিয়ে যাও এবং নিয়ে গিয়ে তুমি আমার মেয়ের তালাক দিবা, এখন যাবা গিয়ে তালাক দিবা। আমার কাছে তখন মনে হলো আসলেই ঠিক, কারণ আমি তো এই রুজিনের সাথে থাকতে পারতেছি না। ওরে আমার ভালো লাগে না, ওর যে চেহারা, ওর যে চলন বলন, কথাবার্তার ধরন, সব কিছু আমার কাছে কেমন জানি অনেকটা রাগান্বিত রাগান্বিত মনে হয়। আমি ওর সাথে সুখী হতে পারবো না। এটাই যদি হয় যে আমি আজকে ঈদের নামাজ পড়ে গিয়ে ওকে তালাক দিয়ে দিব, এটা মনে হয় আমার জন্য সবচেয়ে ভালো হয়। আর আমার শ্বশুর যেটা বলছে, উনি ভবিষ্যতে কি করবে না করবে আমি জানি না। তখন আমার মোটামুটি টাকা পয়সা হয়ে গেছে, আমি নিজেও এই দোকান চালাইয়া পুঁজিবারটা করে ফেলছি। আমি এখন নিজেও ব্যবসা বাণিজ্য করার পরিকল্পনা করতেছি। উনি যদি আমাকে ছেড়েও দেয় তাতেও কোনো সমস্যা নেই। আর ওনার প্রতি আমার বিশ্বাস আছে, যেহেতু 2 লাখ টাকা আগে আইনা আমার হাতে দিয়ে দিছে। তখন আমি দুপুরের দিকে ঘরের দিকে গেছি। যাওয়ার পরে রুচিনা আমারে বলতেছে যে, কি ব্যাপার, আপনি তো মানে এত লেট করে আসছেন কেন? নামাজ পড়ে সবাই চলে আসছে, আপনি তো লেট করছেন কেন? আমি তখন তার একটা গালি দিছি। গালি দেওয়ার পরে ওই তখন মুখটা কালো করে রুমের মধ্যে ঢুকে গেছে। আমি বললাম, কি রে তুই রুমে ঢুকে গেলি, আমার সামাই দিবি না? ওই তখন কি করলো, একটা কাচের প্লেটে করে আমার জন্য একটা রসগোল্লা আর সেমাই নিয়ে আসছে। আমি সেমাইটুকুন মুখে নিলাম এবং মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছি, এগুলো তুই কি রান্না করছিস? এই তুই এগুলো কি রান্না, মানে ওর বাবা আমার যেমন করে শিখিয়ে দিছে আমি ঠিক তেমন ফর্মুলা অনুযায়ী বললাম, যেটা তুই কি রান্না করছিস। এটা বলে আমি তখন সেমাইটা হাত থেকে ফেলে দিলাম। ফেলে দিয়ে বললাম, আমি তোর সঙ্গে আর সংসারই করবো না, আজ বহু বছর অনেক কষ্টে সংসার করেছি, যা তোরা তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক। এবং আমি যে তালাক দিলাম, মনে হয় আমার শ্বশুর ঘরে দরজায় দাঁড়াইছিল। আমার শ্বশুর দপ করে ঘরে ঢুকে বলতেছে, ওই জামাই এটা তুমি কি করলা, আই জামাই এটা তুমি কি করলা, তুমি এটা কি করলা, তুমি আমার মেয়ের তালাক দিয়ে দিলা। এই কথা বলি উনি তখন করলো কি, ওনার মেয়ের টান দিয়ে রুম থেকে বের করে ফেললো। ওনার মেয়ের রুম থেকে টান দিয়ে বের করে ফেলছে। বের করে ওনার মেয়ের উনি ওনার ওয়াইফের কাছে দিল, আমার শাশুড়ির কাছে দিল, দিয়ে আইসা আমার চুপটি মারতেছে, তুমি বাসা থেকে বেরিয়ে যাও। আমি তো আমার শ্বশুরের কাহিনী তখনও কিছু বুঝতেছি না যে উনি কী করতে যাচ্ছে। আমার শ্বশুর অনেক খাটো মানুষ ছিলেন, ওনার মাথায় অনেকটা বুদ্ধি, এটা আমি জানি, ঘিরায় ঘিরায় বুদ্ধি, কিন্তু ওনার বুদ্ধি যে এত শয়তানি বুদ্ধি, সেটা কিন্তু ভাই আমি জানতাম না। আমি তখন রুম থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে আমি তখন ঈদের দিনে বেরিয়ে গেছি। বেরিয়ে তখন বাইরে ঘুরতেছি। আরে ঘটনা কি, উনি কেন আমারে বের করে দিল বা কেন এই কাহিনী ফাহিনী এত কিছু করলো, আমি তো কোনো কিছু বুঝতে পারি না। তখন আপনার বাটনের মোবাইল ফোনগুলো ছিল, বাটনের ফোনগুলো। তো তখন কিন্তু ফোন অনেক এক্সপেন্সিভ, মানুষের হাতে হাতে কিন্তু মোবাইল ফোন নাই। আমাদের যে ফোনটা ছিল ওইটা আমরা দোকানে ব্যবহার করতাম, মানে দোকানে 2 টাকা মিনিটে মানুষ কথাবার্তা বলতো, ওই দোকানেই ফোনটা ব্যবহার করতাম। তো আমার কাছে মোবাইলটা আছে। আমার শ্বশুর তখন অন্য একটা নাম্বার থেকে আমাকে কল দিয়ে বলতেছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাড়িতে চলে যাও, টাকাগুলো নিয়ে তোমার বাড়িতে চলে যাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। তখন আমার মাথার মধ্যে একটা জিনিস আসতেছে, ঘটনাটা কি, মানে কি ব্যাপার, উনি আমার সঙ্গে এরকমটা করলো, নিজের মেয়েটারে আমার কাছে বিয়ে দিল, আবার তালাকও নিল, আমার বলতেছে বাড়িতে চলে যাওয়ার জন্য। আমার মন বলতেছে যে রাতের মধ্যে মনে হয় কিছু একটা হবে, মানে আমার ভিতরে কেমন জানি একটা অনুভূতি হচ্ছে যে না, মনে হয় এখানে কিছু একটা ঘটতে পারে, কিন্তু আমার শ্বশুর আমাকে এভাবে কেন করবে। রাত্র তখন প্রায় 11টা থেকে 12টার মতো বাজে। এমনি আমি তখন হাঁটতে হাঁটতে আমার শ্বশুরবাড়ির দিকে গেলাম। যদিও সেই সময়টাতে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার আমার কোনো রকমের কথা ছিল না। তো আমার শ্বশুরবাড়ির দিকে ঢোকার পর আমি দেখলাম কি, আমার শ্বশুর যে ঘরে থাকে, যে রুমে থাকে, তার পিছনের দিকে একটা কাঁঠাল বাগানের মতো আছে, কয়েকটা কাঁঠাল গাছ আছে। ওই কাঁঠাল বাগানের মধ্যে কেমন যেন বাতি জ্বলতেছে, মানে আলো জ্বলতেছে। যখন দেখলাম কাঁঠাল বাগানে আলো জ্বলতেছে, আমি একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আজকে তো ঈদের দিন, এই রাতের বেলায় কাঁঠাল বাগানে আলো জ্বলে কেন? আমি প্রথমে মনে করছি যে চুরি হবে, বা সম্ভবত কোনো একটা চুরি টুরি উনি করতে, বা কোনো চোর টোর আসছে, এরকম কিছু একটা। আমি তখন কী করলাম, খুব সাবধানতার সহিত আস্তে 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 করে পিছনের দিকে, মানে এই ঘরের পিছনের দিক পর্যন্ত গেলাম, এবং পিছনের সাইডটাতে গিয়ে ভালো করে তাকাই দেখতেছি কি, এটা আমার শ্বশুর গাছের সঙ্গে রশি বাঁধতেছে, গাছের সঙ্গে রশি বাঁধতেছে। দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, উনি গাছের সঙ্গে রশি বাঁধতেছে কেন, এবং রশি দিয়ে উনি কী করবে?
আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি তখনও অবজার্ভ করতেছিলাম যে ঠিক আছে, দেখা যাক কী হয়। উনি রশি বেঁধে কী করে, উনি কি ফাঁসি দিবে নাকি? আমি তখন অপেক্ষা করতেছিলাম, তখন রশিটা উনি ঝুলাইলো, মানে সম্পূর্ণ গাছের সঙ্গে ঝুলাইলো। ঝুলাইয়া উনি তখন আস্তে আস্তে করে ঘরের দিকে গেছে। যখন উনি ঘরের দিকে গেল, আমিও আস্তে আস্তে করে ঘরের দরজা পর্যন্ত গেছি। তো ওনার ওই রুমের, মানে ঘরের ভিতরে ৩টা রুম ছিল। যেই রুমটার মধ্যে আমার বউ রুজিনা থাকতো, এটা ছিল একদম পাশের রুম। তো উনি সম্ভবত, মানে আমার একটা ধারণা আর কি, ওই রুমের ভিতরে যাওয়ার পরে আমি প্রচুর ও চিল্লানি শুনতে পাচ্ছি। মানে চিল্লানি শুনতে পাওয়ার পরে আমার কাছে মনে হলো যে কেউ না কাউকে মেরে ফেলতেছে, এরকম কিছু একটা। আমি তখন দরজাটার মধ্যে, মানে দরজা বলতে জানালা যে ছিল, জানালার মধ্যে ২টা মারছে, থাপ্পড় মারছে। থাপ্পড় মারছে, কি হইতেছে এখানে, কি হইতেছে বলার পরে তখনই হলো কি, দৌড় দিয়ে এসে দরজাটা খুলে দিছে। দরজা খুলতে পরে আমি সামনে আসার পরে দেখলাম আমার বউ রুজিনা আমার চড়াই ধরে দিছে চিৎকার। যখন চিৎকার দিছে তখন আশেপাশের বাড়ির অনেকগুলো মানুষ ঘুম থেকে উঠে গেছে। আমার শাশুড়ি টাশুড়ি যারা আছে মোটামুটি সবাই উঠে গেছে, ইভেন আমার শ্বশুরও তখন এই জায়গায়। আসার পরে আমার বউ বলতেছে, রুজিনা বলতেছে যে আপনি আমার তালাক দিয়ে চলে গেছেন, আমার আব্বা তো আমার মেরে ফেলতেছে। আব্বা আমার মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে ধরছে, আব্বা তো আমার মেরে ফেলতেছে, আমার মুখে বালিশ চাপা দিয়ে ধরছে। আমি তখন কিছু বুঝতে পারতেছিলাম না, আরে ঘটনা কি? আজকে উনি নিজে ওনার মেয়েরে আমার দিয়ে তালাক দেওয়াইলো, আমার 2 লাখ টাকাও দিল, দোকান আমার নামে লিখে দিবে বললো, এত কিছু করলো। এখন নিজের মেয়েরে কেন মারার জন্য উনি বালিশ চাপা দিবে? এবং সেই মানুষটাই আবার ঘরের পিছনে কেন আপনার রশি ঝুলাচ্ছিল? কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। এবং আমার শাশুড়ি টাশুড়ি সবাই উঠে তখন রুজিনারে বললো যে রুজিনার বাপরে গালাগালি করতেছে, এই আপনার মেয়ের মুখে কেন বালিশ চাপা দিয়ে ধরছেন? মানে আমার শ্বশুরি সবাই গালাগালি করতেছে। উনি তখন বেরিয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরেই রুজিনার মা তখন আমারে বলতেছে যে জামাই, আপনি রুজিনারে নিয়ে ঘরে যান। আমি বললাম যে না, আমি তো ওরে তালাক দিয়ে দিছি, আমি ওরে নিয়ে কেমনে ঘরে যাই? বলে না, কোনো সমস্যা নাই, আপনি ঘরে যান, আপনাদের এই তালাক হবে না। আমি বললাম যে না, আমি ঘরে যাব না। পরে আমার শাশুড়ি রুজিনারে নিয়ে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে আমি তখন এই বারান্দার মধ্যে বসে আছি। এটা ঈদের দিন রাতের কথা আপনাকে বলতেছিলাম, মানে ঈদের দিন শেষ হয়ে ওই রাতের কথা, রমজানের ঈদ ছিল এটা। ঘরের দরজায় বসে আছি আর মনে মনে চিন্তা করতেছি ঘটনা কি, এগুলি কি হইতেছে। তো আস্তে আস্তে করে সবাই চিল্লানি চেঁচামেচি করে সবাই যে যার মতো করে চারদিকে চলে গেছে। রুজিনাও ঘরে চলে গেছে, আমার শাশুড়িও চলে গেছে। আমার শ্বশুর বেটা তখন কোত্থেকে জানি আসছে, আইসা আমাকে হাতে ইশারা দিয়ে ডাকতেছে। তো 2টা ডাক দেওয়ার পর আমি ভেবেছি একবার যাবো না, ওনার মনস্তাপ, ওনার ব্রেনে তো সমস্যা। মানে আমি তখন পুরোপুরি শিওর হয়ে গেলাম যে উনি একটা মানসিক রোগী। উনি কোন সময় কি করে তা উনি নিজেও জানে না। উনি কখনো আবার আমারও মেরে ফেলে, তার তো কোনো ঠিক নেই। উনি হচ্ছে এক ধরনের পাগল। তা আমি চিন্তা করছি যাবো কি যাবো না, যাবো কি যাবো না। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। এরপরে চিন্তা করতেছি উনি কি বলতে চায়, আমি শুনি নাইলে যাই। তো তখন আস্তে আস্তে করে গেছি ওই মানে বাড়ি যে আছে বাড়ির কোণার মধ্যে। যাওয়ার পরে আমি বললাম, কি শুরু করছেন আপনি এগুলা? উনি আমার বলে, তুই বাড়িতে আসলি কেন? তুই বাড়িতে কেন আসলি? আমি বললাম, আরে আমি বাড়িতে আসবো না। উনি বলে, কেন আসলি? তোর তো আমি বলছিলাম তোর বাড়িতে চলে যাওয়ার জন্য, তোরে আমি আজকে 2 লাখ টাকাও দিলাম, তারপরে তুই বাড়িতে কেন আসলি? তুই বাড়িতে কেন আসলি? আমি তখন বললাম যে আচ্ছা আব্বা, আমি আসলেই বুঝতেছি না ঘটনাটা কি, আপনি কি আমার একটু বলবেন? আপনি নিজে জোর করে আপনার মেয়েটা আমার কাছে বিয়ে দিলেন, এবং সেই আপনি নিজে আপনার মেয়েটার আমার কাছ থেকে তালাক নিলেন। আবার একইভাবে আপনি আপনার মেয়েটারে মেরে ফেলার চেষ্টা করলেন। আবার একইভাবে ঘরের পিছনে দেখলাম আপনি রশি ঝুলাইতেছেন। ওই তখন আমার বলে, আমি রশি ঝুলাইতে তুই দেখছিস? আমি বললাম, হ্যাঁ আমি দেখলাম তো, আপনি ঘরের পিছনে রশি ঝুলাইলেন, সেটাও তো আমি দেখলাম। ঘটনা কি আমার একটু বলেন তো? উনি তখন আমাকে টান দিয়ে নিয়ে বলতেছে যে, মানে আমাকে কোনায় নিয়ে গেছে, নিয়ে এবার উনি গাছে উঠে রশিটা খুলে ফেলে, যে কাঁঠাল গাছে রশি বাঁধছিল রশিটা খুলে ফেলে উনি যখন নামতেছে আর বলতেছে যে আমি এই রশিতে ঝুলে মরবো, আমি এখানে রশি ঝুলাইছিলাম, আমি নিজের রশিতে ঝুলে মরবো, আমি এই জীবন আর রাখবো না, আমি নিজের জীবন নিজেই দিয়ে দিব। এগুলো আমারে বলতেছে। তাই আমি বললাম যে কি বলতেছেন আপনি, এগুলো কি কথাবার্তা? আমি আপনার কথাবার্তার মানে ধরন কোনো কিছু বুঝতে পারতেছি না। তো অনেকক্ষণ ধরে বসে থাকার পর আমি বললাম যে আপনি কি আমাকে বলতে পারেন যে আপনার কি হয়েছে, আপনি এগুলো কেন বলতেছেন? তখন কিচ্ছু বলেন, আমার দিকে তাকায় আছে, তাকায় থেকে অনেকক্ষণ ধরে তাকায় থেকে বলে, তুই চলে যা, আমি তোর সঙ্গে এখন আর কথা বলবো না, তুই চলে যা। তা আমি এর ভাই কোনো কিছু আগামাথা বুঝলাম না, না বুঝে আমি তখন চলে আসছি আমার বাড়িতে চলে আসছি। আমি আর ওনার দোকানে যাই না। এভাবে প্রায় 3 থেকে 4 দিনের মতো কেটে গেছে। তো 3-4 দিন কেটে গেছে। 3-4 দিন পরে একদিন হঠাৎ করে আমার শ্বশুর আমার বাড়িতে আসছে, মানে রুজিনার বাবা আমার বাড়িতে এসে বলতেছে যে জামাই। আমি বললাম যে কি? বলে, আমার একটু তোমার সাহায্য লাগবে। আমি যে না, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না, কারণ আপনি মানসিক রোগী। আপনি কোন সময় কি করেন তার কোনো ঠিক নেই। আপনি নিজের মেয়েরে মেরে ফেলতে চান,
আপনার সঙ্গে তো আমার কোনো কিছু নাই। ওই তখন আমার বলে আমি লোভী হয়ে গেছি, আমি লোভী হয়ে গেছি, লোভ আমাকে পাগল বানাই দিতেছে, আমি লোভ আর নিতে পারতেছি না, আমার একটু সাহায্য করো। এই কথা বলে আমার জড়াই ধরছে। ধরার পর আমি বললাম যে ঠিক আছে, আমি আপনার সাহায্য করব, আপনি আমাকে সত্যি কথা বলেন তো কি হয়েছে, ঘটনা কি। তখনই আমার শ্বশুর আমারে বলতেছে যে আমার বউ রুজিনার নামে নাকি ঢাকাতে একটা বাড়ি আছে। আমি বললাম মানি, এটা আপনি কি বলেন? উনি বলে হ্যাঁ, রুজিনার নামে ঢাকাতে একটা বাড়ি আছে, আর রুজিনা ওনার মেয়ে না। আমি বললাম রুজিনা আপনার মেয়ে না? বলে না, রুজিনা আমার মেয়ে না, এবং রুজিনার নামে ঢাকাতে একটা বাড়ি আছে। আমি রুজিনার 18 বয়স পূর্ণ হওয়ার পরে রুজিনা সেই বাড়ির মালিক হবে, এবং রুজিনা আজ প্রাপ্তবয়স্ক এবং সেই বাড়ির মালিক। আমি অনেকভাবে চেষ্টা করতেছি রুজিনার কাছ থেকে ওই বাড়িটা নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে আমি নিতে পারতেছি না। আমি বললাম রুজিনা বাড়ির মালিক, আমি আসলে কথাবার্তা কিছু বুঝতেছি না, তো রুজিনা তার বাড়ি আপনাকে দিয়ে দিবে নাকি? তা আপনি মিলে কী বলতেছেন? উনি তখন আমাকে বলে যে আমি তোমার কাছে অনুরোধ করে বলতেছি, তুমি যেভাবেই পারো রুজিনার কাছ থেকে কিছু দলিলে সিগনেচার নাও। আমি কিছু সিগনেচার ওর কাছ থেকে নিয়েছিলাম, কিন্তু এগুলো আমার হয় নাই, এগুলো সিগনেচারগুলো আমি সঠিক জায়গায় নিতে পারি না, আমার হয় নাই। তুমি তার কাছ থেকে কিছু সিগনেচার নিয়ে যাও, এবং সিগনেচার নিয়ে তুমি আমাকে একটু সাহায্য করো। এই বাড়িটা যদি নিতে পারি তাহলে অর্ধেক মালিক তুমি, অর্ধেক মালিক আমি। আমি বললাম যে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? উনি বলে আমি রুজিনারে আবারও তোমার কাছে বিয়ে দিব, আমি হুজুর ডাকবো, ডেকে তোমাদের মাঝে তালাক হয়ে গেছে, আমি পুনরায় আবারও কলমা পড়ায় তোমার ঘরে রুজিনারে দিব। তুমি যেমনি পারো রুজিনারে বুঝিয়ে শুনিয়ে যেভাবে পারো রুজিনার কাছ থেকে তুমি সম্পদটা নিয়ে নিবা। আমি তখন বললাম যে আমি আসলে আপনার কথা কিছুই বুঝতেছি না। উনি বলে আমার কথা সব বুঝতে পারবা, আমি শুধু তোমার কিছু দলিল দিব, তুমি সেই দলিলগুলোর মাঝে সিগনেচার নিয়ে নিবা, এবং যদি সিগনেচার তুমি নিতে পারো তাহলে রুজিনার সমস্ত সম্পত্তির মালিক আমি আর তুমি হব, তোমার নামে আমি অর্ধেক দিয়ে দিব, অর্ধেক আমি নিয়ে যাব। মানে আমি তখন ওই যে আপনাকে প্রথমেই বললাম যে আমি যখন ওনার বাসায় গেছি আমি তখনই বুঝতে পারছি যে উনি কেমন জানি প্রচণ্ড রকমের টেনশনে থাকে সবসময়। এই লোকে করলো কি, মানে রুজিনা তার সঙ্গে কথা বলে না, মানে আমার ওই শ্বশুরের সঙ্গে আর কথা বলে না। রুজিনার মারে দিয়ে আমার খবর দিয়া এরপরে রুজিনার সঙ্গে আমার আবারও কলমা পড়াই দিছে। কলমা পড়াই দেওয়ার পরে আমি তখন বলছি যে আমি রুজিনাকে নিয়ে এই বাড়িতে থাকবো না, মানে শ্বশুর বাড়িতে থাকবো না। এবার যখন আমাকে সেকেন্ড টাইম রুজিনার সঙ্গে বিয়ে করাই দেয়, আমি তখন রুজিনাকে নিয়ে ডিরেক্টলি আমাদের বাড়িতে চলে আসি। আমাদের বাড়িতে আসার পরে আমি তখন এই জিনিসটা ভিতরে রাখতে পারছি। আমার শ্বশুর তখন আমার কি করলো, অনেকগুলো দলিল দিয়ে গেছে, দলিলের মধ্যে লেখা টাকা আছে, অনেক লেখা টাকা আছে, আমাকে দলিলগুলো দিছে, দিয়ে বলতেছে যেভাবেই পারে আমি যেন রুজিনার কাছ থেকে দলিলগুলোতে সিগনেচার নিয়ে তারপরে দিই, মানে রুজিনার কাছ থেকে সই নিয়ে দিয়ে দিই। তা আমি তখন আসলে বুঝতে পারতেছিলাম না যে কি ঘটনা কি। এইভাবে অনেক দিন কেটে যাওয়ার পরে আমি আমার একজন বন্ধুর সঙ্গে বিষয়টা শেয়ার করি। আমার ওই বন্ধুটা অনেক ভালো ছিল, নামাজ কালাম পড়া, একটু ধার্মিক টাইপের ছিল। ওই তখন আমারে বলে যে দোস্ত, এই ঘটনাগুলো তুই তোর বউকে জানা, তোর বউকে তুই পুরো ঘটনাগুলো জানা, এবং জানালে পরে তোর বউর কাছ থেকে সিদ্ধান্ত নেয় তোর শ্বশুর কি বলছে না বলছে। যেহেতু তোর বউ, তার মানে সম্পত্তির মালিকও তুই, তোর শ্বশুর না। তুই যেভাবে পারিস তোর বউরও সব কিছু খুলে বল। তো একদিন রাতের বেলা আমি তখন রুজিনারে বললাম যে আচ্ছা রুজিনা, তোমার নামে কি কোনো সম্পত্তি আছে ঢাকাতে? ও আমার বলতেছে যে না, আমার নামে ঢাকাতে সম্পত্তি আসবে কোত্থেকে, আমি তো জানি না। আমি বললাম না, আসলেই কি তোমার নামে ঢাকাতে কোনো বাড়ি আছে? আমি যতটুকু জানি তোমার নামে নাকি ঢাকাতে একটা 8তলা বাড়ি আছে, এটা কি সত্য? ওই তখন আমার বলে আমার নামে ঢাকাতে 8তলা বাড়ি, এগুলো আপনি কি বলতেছেন? এগুলো পুরোই মিথ্যা কথা। আমি বললাম যে আচ্ছা, তোমার সঙ্গে আমার তালাক হওয়ার পরে তোমার আব্বা কি তোমার কিছু বলছিল? বলে হ্যাঁ, আপনার সঙ্গে আমার তালাক হওয়ার পরে আমার আব্বা বলছিল আপনার নামে নাকি মামলা দিবে। বলতেছে আপনার নামে মামলা দিবে, আমার কাছে অনেকগুলো দলিল টলিল আইনে দিছে, মানে দলিল বলতে আমার কাছে অনেকগুলো কাগজ আইনে দিয়েছে স্ট্যাম্প, আমার বলে এগুলোতে সই কর, আমি এগুলো উকিলের কাছ থেকে লেখাবো, লেখায় ওরা মামলা দিয়ে ওরা জেল খাটাবো। তা আমার কাছ থেকে অনেকভাবে সিগনেচার নিতে চাইছে, আমি 2টা কাগজে সিগনেচার করছি, আর করি নাই। আমি 2টাতে সিগনেচার করছি, আমার আব্বা বলে আরও করার জন্য, আমি করি নাই। এরপরে সে রাতের বেলায় আব্বা এসে আমার মুখ চাপা ধরছে আমাকে মেরে ফেলার জন্য। এর আগেও আব্বা আমাকে বেশ কয়েকবার মারার চেষ্টা করছে। তো অনেকেই বলে আমার আব্বার মাথার মধ্যে সমস্যা আছে, আমার আব্বা সম্ভবত একটু মানসিক রোগী, এই জন্য মনে এরকমটা করে, আমি তো জানি না। আমি বললাম রুজিনা, আদৌ কি তোমার নামে কোনো সম্পত্তি আছে, তুমি কি শিওর? আমার বলে না, আমি তো জানি না আমার নামে কোথায় সম্পত্তি আছে কি নাই, এটা পুরো এটাই মনে হয় মিথ্যা কথা, আমার নামে কোনো সম্পত্তি নেই। পরে আমি করলাম কি, রুজিনার বাপেরে ধরলাম, ধরে বলতেছি আপনি যে বলেন ওর নামে বাড়ি আছে, বাড়িটা কোথায়? উনি তখন আমারে বলে না, মানে বাড়ির ঠিকানা আমাকে বলে না। পরে আমার এক বন্ধু বলতেছে তোরে উনি যেই দলিলটা দিছে
ওই দলিলে অবশ্যই ওই জায়গার নাম্বার মানে দাগ নাম্বার খতিয়ান নাম্বার এগুলো লেখা আছে। পরে আমার বন্ধুরা আমি দেখাইলাম পরে আমার বন্ধু তখন আমাকে পুরো ঠিকানাটা দিয়ে দিল। এটা রাজধানী ঢাকার মধ্যে একটা বাড়ি, মানে একটা বাড়ি, ওই বাড়িটার মানে এই দাগ নাম্বার খতিয়ান নাম্বার অনুযায়ী আমাকে একদম লোকেশন অনুযায়ী দেখাই দিল যে বাড়িটা এটা, নিজে নিয়ে দেখাই দিয়েছে। তো দেখলাম যে এই বাড়িটা 8 তলা, এখন মানে 6 তলায় কাজ হয়েছে, 2 তলায় কাজ এখনো চলতেছে। এই বাড়ির মালিক নাকি রুচিনা। তা আমি তখন আসলেই বুঝতে পারিনি যে ঘটনা কি, বাড়ির মালিক রুচিনা তা কিভাবে হয়। এবার আমি আমার শ্বশুরের সঙ্গে ভালো করে কথা বলে আমি যে রুজিনাকে বলে দিয়েছি যে তোমার নামে বাড়ি আছে, বা আমি যে স্বয়ং গিয়ে সেই দাগ নাম্বার খতিয়ান নাম্বার অনুযায়ী জায়গাটা দেখে আসছি, এটাও কিন্তু আমি আমার শ্বশুরকে বলি নাই, আমি কোনো কিছু বলি নাই। শুধু আমি আমার শ্বশুরকে এসে বলতেছি যে আপনি যে বলতেছেন ওইখানে রুজিনার বাড়ি আছে, বা আপনি আমাকে যে দলিল দিলেন রুজিনার কাছ থেকে সিগনেচার নেওয়ার জন্য, আপনি কিভাবে শিওর হলেন যেখানে রুজিনার বাড়ি আছে? উনি বলে হ্যাঁ রুজিনার বাড়ি আছে, তা আমরা শিওর, আমি আর আমার বউ আমরা দুজনেই জানি। তাই আমি বললাম কীভাবে জানেন? উনি বলে তাহলে শোনো, আমি আর আমার বউ ঢাকাতে চাকরি করতাম, আমাদের একটা ছোট চাকরি ছিল, মানে আমি আর আমার বউ দুজনে চাকরি করতাম এবং চাকরির পাশাপাশি আমরা একটা ব্যবসাও করতাম। সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত চাকরি করতাম, বিকেলের পরে আমি আর আমার বউ মিলে পান সিগারেট বিক্রি করতাম। সেখানে আমিনা নামের একটা মহিলার সঙ্গে আমাদের সম্পর্ক হয়। মহিলাটা তোমার ইয়েতে কাজ করে, একটা বড় লোকের বাসায় কাজ করে, ওই বাসার মধ্যে কাজ করে। তো ওই আমিনা এসে আমাদেরকে বলল যে ওই বাসায় নাকি একটা মেয়ে আছে, ছোট একটা মেয়ে আছে, মেয়ের বাবা মারা গেছে, মেয়ের মা আছে, মেয়ের মাটা একটু পাগল টাইপের। এই মেয়েটার নামে নাকি বাড়িটা লিখে দিয়েছে মেয়ের বাপে, যে 8 তলা বাড়ি আছে ওই বাড়িটা মেয়ের বাবা মেয়ের নামে লিখে দিছে, আর মেয়ের মা হচ্ছে পাগল। এখন মেয়ের নামে লিখে দেওয়ার পরে মেয়ের বাবাটা তখন মারা যায়। মারা যাওয়ার পরে মেয়ের যে চাচারা আছে, চাচারা তখন কি করে এই বাড়িটি এসে দখল করে, তারা বাড়িতে থাকতে শুরু করে। তো তারা যখন জানতে পারে যে মেয়ের নামে মেয়ের বাবার সম্পত্তি লিখে দিয়ে গেছে, 18 বছর পূর্ণ হলে মেয়ের সম্পত্তির মালিক, তখন মেয়ের চাচারা মেয়েটাকে মেরে ফেলার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করতে থাকে যে মেয়েটাকে মেরে ফেলবে, বাঁচিয়ে রাখবে না। ওই সময়টাতে তখন ওই আমিনা করে কি মেয়েটারও ওই বড় লোকের বাসা থেকে পালিয়ে, মেয়েটার বয়স তখন প্রায় 3 থেকে 4 বছর হবে এরকম, ওই বয়সে মেয়েটাকে না আমাদের কাছে দিয়ে যায়। এবং আমাদের কাছে দিলে পরে আমরা মেয়েটারে লালন পালন করে বড় করি, কিন্তু মেয়েটা আদত সেই সম্পত্তির মালিক। আমি তখন মানে আমার কাছে মনে হয়েছিল আমাকে সিনেমার গল্প বলতেছে, মানে সিনেমা যেরকম হয় এরকম বলতেছে। আমি বললাম যে তারপর আমি মাঝে মাঝে সেই বাড়িতে খবর নিছি, ওই বাড়িতে একটা পাগল মহিলা আছে, এই মেয়েটার যে অরিজিনাল মা, সেই মা ওই বাড়িতে থাকে এবং ওই বাড়িতে মেয়ের চাচারাও থাকে। তো মূলত বাড়িটার মালিক হচ্ছে মেয়ে। তো আমি বললাম তো আপনি মেয়ের কাছ থেকে সিগনেচার নিয়েছেন? উনি বলে কয়েকটা সিগনেচার নিয়েছিলাম, আরও যদি নিতে পারতাম কাজ হইতো। তাই আমি বললাম তার মানে কি আপনি সিগনেচার নিয়ে মেয়েটাকে মেরে ফেলে ওখানে ঝুলিয়ে দিতে চাইছিলেন, মানে আত্মহত্যা করছে মেয়েটা এরকম? ওই তখন নিচের দিকে তাকায় আছে। আমি বললাম সেজন্যই কি আপনি আমার সাথে তালাক দিয়েছিলেন? উনি বলে হ্যাঁ, আমি এই জন্যই তোমার কাছ থেকে তালাক নিয়েছিলাম, যে যাতে আমি বুঝাইতে পারি যে তোমার সঙ্গে রাগ করে অভিমান করে ও আত্মহত্যা করে মারা গেছে, আর যেই সম্পত্তিগুলো ও সিগনেচার করে গিয়েছে সেগুলো আমি প্রয়োজনে পরে মালিক হইতাম। তো আল্লাহ বাঁচাইছি যে তুমি আমার আইসা ধরছো, আমি ওকে মারি নাই। যদি আমি ওকে মেরেই ফেলতাম তবে সম্পত্তির মালিক আমি হতাম না, কারণ আমি সঠিক জায়গায় সিগনেচার নিতে পারি নাই। ওনার কথা শুনে আমি তখন একটু হাসলাম। আসলে মানুষ যখন বেশি লোভী হয়ে যায়, মানে অতিরিক্ত লোভ যখন মানুষের মাঝে কাজ করে, তখন মানুষের আর কোনো বিবেক থাকে না, মানুষ তখন বিবেক শূন্য হয়ে যায়, মানে বিবেক আর কাজ করে না। তো অতি লোভে তাঁতি নষ্ট যে একটা কথা আছে, আমি তখন বুঝতে পারলাম যে আমার শ্বশুর অতি লোভী হয়ে গেছে। এরপরে আমি আমার শ্বশুরের সঙ্গে কথাবার্তা বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি রুজিনের সঙ্গে কথাবার্তা বলি, যদি সত্যি রুজিন এই সম্পত্তির মালিক হয়ে থাকে আমি যেভাবে পারি রুজিনাকে সেই বাড়িতে পাঠাবো এবং সম্পদ আমি নিয়ে দিব। উনি বলে না 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 না, খবরদার এই কাজ ভুলেও করবা না, তুমি রুজিনার ওই বাড়িতে পাঠাইবা না, তুমি রুজিনার কাছ থেকে তোর সিগনেচার নাও এবং সিগনেচার নিয়ে এরপরে রুজিনাকে তুমি যা করার তা করো। রুজিনাকে এখন কোনো কিছু জানানো যাবে না, কোন জায়গায় তার বাড়ির মালিক, কোনটা তার ঠিকানা, এগুলো কিছু তারা বলা যাবে না। তা আমি আমার শ্বশুরের কথা শুনে, তারা কিন্তু রুজিনার কোথাও পড়াশোনাও করায়নি, এই যে এই বয়স পর্যন্ত ওর পড়াশোনা মানে নিজের নাম কাম লিখতে পারি একটু একটু পড়াশোনা করাইছে, ওভাবে পড়াশোনা করায়নি। তা আমি এই বিষয়গুলো কিন্তু কারোর সঙ্গে শেয়ার করি নাই, কাউরেই বলি নাই। আমার যে আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধব আছে কাউরেই বলি নাই। আমি শুধু চিন্তা করতেছি আমার শ্বশুর আমার এগুলো কী বলতেছে, বা আদৌ কি রুজিনার নামে সম্পদ আছে কিনা। তো আমার শ্বশুর আমাকে যেই দলিলগুলো দিয়েছে, আমি তখন একদিন রুজিনারে বলতেছি যে রুজিনা তুমি তো আমার ভালোবাসো, আমার সব কিছু জড়িত তুমি, আর তোমার সব কিছু জড়িত আমি। আমি যদি তোমার কয়টা দলিল দিই তুমি কি এগুলোতে সিগনেচার করতে পারবা? এমনি বলতেছে, আমি জানিও করবে না।
ওই দোকান আমার দিকে তাকিয়ে বলতেছে কিসের দলিল। আমি বললাম যে দলিলগুলো আছে তুমি যে সিগনেচার করবা কিনা বলো। ও আমারে বলে দেখেন আমার নামে কোনো বাড়ি নেই কিছু নেই, এগুলো পুরোই মিথ্যা কথা। আর আমার আব্বার একটু মানসিক সমস্যা আছে, আমরা ছোটোবেলা থেকে দেখছি আমার আব্বা একটু পাগল টাইপের, ওনার ব্রেনে একটু সমস্যা আছে। আমার আব্বার কথা তুমি বিশ্বাস করো না। আমার আব্বা সম্পূর্ণ উল্টাপাল্টা কথা বলতেছে। আমার নামে কোনো সম্পত্তি নেই, আমার নামে সম্পত্তি আসবে কোত্থেকে, আমার নামে কোনো সম্পত্তি নেই, তুমি আমার বাবার কথা বিশ্বাস করো না। ওমা দেখলাম কি ও আমাকে উল্টাপাল্টা কথা বলে যাইতেছে, বাট আমাকে সিগনেচার করতে দিচ্ছে না। মানে ওই সিগনেচার করে না, দলিলে সিগনেচার করে না, কিন্তু এরকম করে সানাই বানাই গাইতেছে। আর ওর বাবা তখন পুরোপুরি ভাবে প্রায় আপনার 70% পাগল হয়ে গেছে। মানে ওর বাবা তখন 70% পাগল, মানসিকভাবে পাগল হয়ে গেছে। রাস্তায় ঘুরে খাওয়া দাওয়া করে না, মানে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে, দোকানপাটও ওভাবে দেখে না। ওনার যে আরও 2টা মেয়ে আছে, ওই 2টা মেয়ের জীবনও তখন প্রায় নষ্টের পথে। তা আমি তখন ওরে বলি তুমি সিগনেচার করো না, ও সিগনেচার করবে না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতেছে। তখন আমি একটা কবিরাজের আশ্রয় নিলাম। আমাদের এলাকাতে একটা কবিরাজ আছে, ওই কবিরাজটা খুব মানে ডেঞ্জারাস একটা কবিরাজ। আমি তখন সেই কবিরাজের কাছ থেকে পানি পড়া, তাবিজ পড়া, এইটা ওইটা আনতে শুরু করছি। এবং আমি চিন্তা করতেছি যে এগুলো যদি ওরে খাওয়াই তাহলে আমার জন্য পাগল হয়ে যাবে, আমি যা বলবো তাই শুনবে এবং ওর দলিলে সিগনেচার করবে। আমিও তখন কিন্তু আমার শ্বশুরের মতো সম্পত্তির লোভে পড়ে গেছিলাম। মানে আমার শ্বশুর যেরকম লোভী হয়েছে আমিও সেরকম লোভী হয়েছি। এই লোভী হওয়ার পরে আমিও তখন তার সঙ্গে শুরু করলাম এই ধরনের দানাই ফানাই করার। এবং করে পরে আমি তখন এই হুজুরের কাছ থেকে পানি পড়া, তাবিজ পড়া এনে তাকে দেওয়া শুরু করছি। এইভাবে প্রায় 2 থেকে 2.5 থেকে 3 মাস পরে যেটা হলো, ও মানসিকভাবে তখন আস্তে আস্তে করে পাগল হয়ে যাচ্ছে। সিগনেচার কিন্তু কোথাও করতেছে না, আমি ওর সিগনেচার করতে বললে কোথাও সিগনেচার করে না। এবং সিগনেচার না করে ও মানসিকভাবে তখন আস্তে আস্তে করে একেবারে বিকারগ্রস্ত হয়ে গেছে, মানে পাগল হয়ে গেছে সম্পূর্ণভাবে। তখন পাগল, মানে খায় না দায় না, নিজের চুল নিজে টানে, নিজের শরীর নিজে কামড়ায়, যারা দেখে তারা গালাগালি করে দৌড়ে যায় মারার জন্য। মানে একটা পাগলের ভিতরে যা যা থাকে ওর মাঝে তখন আমি তাতাই দেখতেছি। তো যখন ও পাগল হয়ে গেল, ওর বাবাও তো তখন মোটামুটিভাবে পাগলই আছে, ও তখন পাগল হয়ে গেছে। ও তো পাগল হয়নি, আমি বানিয়ে ফেলেছি। তখন আমি চিন্তা করলাম যে হায় কী করা যায়, এখন আমি কী করবো, আমি তো ওর ইচ্ছে করে পাগল বানাই দিলাম, এখন তো পাগল হয়ে গেছে। তা আমার পারিবারিক অবস্থা তখন আস্তে আস্তে করে কিছুটা খারাপ হয়ে গেছে, কারণ আমার বাবার কাছে আমি যে টাকাগুলো দিয়েছিলাম, আমার বাবা তখন তার বেশিরভাগ টাকাগুলোই আমার বড় ভাইকে দিয়ে দেয়। আর বড় ভাই তখন অনেকগুলো ব্যবসা একসঙ্গে মাইর খায়, পারিবারিক অবস্থা তখন খুব ডাউন হয়ে যায়। একটা সময় আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসছে, আমি যেহেতু রুজিনাকে বিয়ে করছি, তাহলে সম্পত্তির মালিক তো আমি। আমাদের যদি সন্তানাদি হয় তাহলে সেই সম্পত্তির মালিক সন্তানাদি হবে বা আমি হব। কিন্তু রুজিনার মা তো বৃদ্ধ হয়ে গেছে, তিনি যদি জানতে পারে যে রুজিনা তার হারিয়ে যাওয়া মেয়ে, তাহলে তো তিনি আমাকে অনেক আদর করবে, অনেক ভালোবাসবে। এবং আমি যতটুকু জানি তার মা কিন্তু মোটামুটি এখন অনেকটা সুস্থ আছে, অনেকটা ভালো আছে। তো তখন আমি চিন্তা করলাম আমি তার মায়ের সঙ্গে কথা বলবো এবং তার মাকে আমি পুরো ঘটনাটা জানাবো যে আপনার যে মেয়ে হারিয়ে গেছে, আপনার বাসার যে কাজের মহিলা আছে আমিনা আপনার মেয়েটারে নিয়ে গেছে এবং মেয়েটা এখন আমার কাছে আছে, আমি তাকে বিয়ে করছি, আমরা সংসার করতেছি, সে এখন পাগল। কারণ আমি তো ওর কোনো চিকিৎসা করতে পারতেছি না, ওকে ভালো করতে পারতেছি না, ওর সম্পত্তি কী। তখন আমি এই চিন্তা ভাবনা করে একদিন ওই ঠিকানা অনুযায়ী সেই বাসায় গেছি। এটা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা ছিল ভাই। সেই বাসায় যাওয়ার পরে প্রথমত দারোয়ানের সঙ্গে কথাবার্তা বলে ম্যাডামের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করি। ম্যাডামের নাম ছিল হনুফা বিবি। তো হনুফা বিবি যে ম্যাডাম ছিলেন, উনি কিন্তু মধ্যখানে একটু সমস্যা ছিল, ওনার শারীরিক সমস্যা, বাট উনি এখন ভালো আছে, মানে মোটামুটি ভালো আছে। পরে আমি ওনার সাথে দেখা করার জন্য ওনার মানে মানে যে বাসায় থাকে সে বাসায় মধ্যে ওখানে গেছি বিল্ডিংয়ে। যাওয়ার পর উনি তো আমাকে চিনে না। আমি সালাম দিয়েছি, সালাম দেওয়ার পরে আমি বললাম যে আন্টি কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা জিজ্ঞেস করে। মানে আমার সঙ্গে তখন ওনাদের বাসার সিকিউরিটিও ছিল, দারোয়ানও ছিল। আপনার কি কোনো ছোট বয়সী মেয়ে ছিল যে হারিয়ে গেছে? উনি বলে না তো, আমার তো ছোট কোনো মেয়ে ছিল না, আমার একটা মেয়ে ছিল, বাট সে তো মারা গেছে। আমি বললাম আপনার মেয়েটার নাম কি ছিল? বলে রুজিনা আক্তার। এবং কত বছর বয়সে মারা গেছে? বলে তো প্রায় 3-4 বছর বয়সে মারা গেছে। আমি বললাম আপনার মেয়েটা মারা যায়নি, আপনার মেয়েটা বেঁচে আছে। তখন একটা হাসি দিয়ে বলে কি বলো, আমার মেয়েটা বেঁচে আছে? আমরা তো আমি মেয়েটারে নিজের হাতে কবর দিলাম, নিজের হাতে মাটি দিলাম, এখনও আমি মাঝে মাঝে আমার মেয়ের কবরে যাই। এখানেই তো ঢাকাতেই তো আমার মেয়েকে আমি মাটি দিছি। আমি তখন বললাম আপনার মেয়েটা মনে হয় বেঁচে আছে, আপনার মেয়েটাকে আমি বিয়ে করেছি, আমার সঙ্গে সংসার করতেছে। বলে না, আমার মেয়েটা তো মারা গেছে, কীভাবে আমার মেয়ে বেঁচে থাকবে? আমরা নিজে দাফন করলাম, আমার মেয়েটাকে মাটি দিলাম। আমার হাজব্যান্ড মারা যাওয়ার বেশ কয়েকটা মাস পরে আমার মেয়েটা মারা যায়। প্রথম আমার হাজব্যান্ড মারা যায়, এরপর আমার মেয়েটা মারা যায়। বললাম হ্যাঁ,
প্রথমে আপনার হাজবেন্ড মারা যায়, এরপর আপনার মেয়েটা মারা যায়, এটা ঠিক আছে। কিন্তু আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে যে আপনার মেয়েটা মারা যায় না, মেয়েটা মানে বাড়ি থেকে আপনাদের বাসায় যে কাজের মহিলা আছে আমিনা নিয়ে যায়। ওই তখন আমারে বলতেছে, তুমি আমিনারেও চিনো? তো অনেক কেমন করে তাকায় বলছে, তুমি তো আমিনাকে চিনার কথা না। এই ছেলে, তোমার বাড়ি কোথায়, বসো তো। এবার আমি একটু ভয় পেয়ে গেলাম, আল্লাহ, না জানি আমার কি ক্ষতি করে বসে, না জানি কি করে বসে, তা তো বুঝতে পারি না। পরে আমি বললাম যে, দেখেন আন্টি, আপনি আমার কোনো ক্ষতি করবেন না, আমি আপনাকে সত্যগুলো বলার জন্যই আসছি, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। বলে, না না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি বসো, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তোমার সঙ্গে একটু কথা বলি। তাই আমি বললাম যে, ঠিক আছে, বলেন। বলে, তুমি আমিনারে কীভাবে চিনো? আমি বললাম, আমি যতটুকু জানি আমিনা আপনার মেয়েটারে আপনার ঘর থেকে চুরি করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এরপরে একটা লোকের কাছে বিক্রি করে দিয়েছে, সেই লোক আপনার মেয়েটারে লালন পালন করে বড় করছে, এখন আমি আপনার মেয়েটারে বিয়ে করছে, আমি পুরো ঘটনা জানি। বলে, যে লোকের কাছে নিয়ে গেছে তার নাম কি? তার নাম হচ্ছে হেকমত আলী। এবার সে কী করলো, তার ভাইদেরকে খবর দিল, আমাকে ওখানে একরকম আটকায় ফেলছে। আটকানোর পরে বললো যে, তুমি হেকমত আলীর ঠিকানা দাও, যে হেকমত আলীকে। আমি বললাম যে, হেকমত আলী আছে কিন্তু উনি এখন পাগল, উনি এখন মানসিকভাবে পাগল আছে। পরে বললো যে, ঠিক আছে, হেকমত আলীকে নিয়ে আসো। তখন তারা কি করলো, তার ভাইয়েরা আরও লোকজন নিয়ে, তখন মানে তার দেবরের আর কি, তার দেবর আরও অনেকে মিলিয়ে তখন এই হেকমত আলীকে নিয়ে আসে। হেকমত আলীকে নিয়ে আসার পরে, হেকমত আলীকে যখন মানে নিয়ে আসে, ওই তো তখন পাগল, ওই তখন এও বোঝে না ওইও বোঝে না, মানে মানসিকভাবে তো তখন সে ভারসাম্যহীন। পরে আমারে বলে যে, তোমার ওয়াইফকে নিয়ে আসো তো, তুমি যে ওয়াইফকে আমার মেয়ে বলতেছো, ওয়াইফকে নিয়ে আসো। পরে আমার বউরে আমি নিয়ে আসি ওনার বাসায়। ওনার বাসায় আসার পরে উনি বলতেছে যে, আমার মানে ওর চেহারা তো আমার চেহারার সঙ্গে কোনো মিল নেই, তবে ওর চেহারাটা আমিনার চেহারার সঙ্গে মিল আছে। এই কথা বলতেছে যে, ওই বাসায় যেই বাড়িওয়ালি মানে হনুফা বিবি, তিনি বলতেছে যে, ওর চেহারাটা আমিনার চেহারার সাথে অনেকটা মিল আছে, ওর চেহারা মনে হয় এটা আমিনার মেয়ে। বলে, মনে হয় এটা আমিনার মেয়ে, আমিনা তো আত্মহত্যা করে মারা গেছে, আমার তো মনে হয় এটা আমিনার মেয়ে। তারপর আমি বলতেছি যে, না, এটা আপনার মেয়ে, এটা আমিনার মেয়ে না। উনি বলে যে, না। এরপর উনি করলো কি, এই রোজিনারে হসপিটালে ভর্তি করে এবং আমাকে তাদের বাসায় রেখে দেয়। আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, কোনো দুর্ব্যবহার করে না, এবং আমার সঙ্গে কোনো অসম্মানজনক কাজও করে না। তাদের বাসা আমাকে রেখে দেয়, আমি তাদের বাসায় থাকতেছিলাম। এভাবে প্রায় বেশ কয়েক মাস রোজিনার চিকিৎসা চলে মানসিক হসপিটালে। এবং এবং আমি কবিরাজের কথাও বলি যে, আমি তার সঙ্গে এইভাবে কালো জাদু করছি, আমি সত্যটাই তাদেরকে বলে, খারাপ বলি না। তখন তারা চিকিৎসা নেয়, তারা হচ্ছে কবিরাজ দ্বারা চিকিৎসা নিয়ে রুজিনাকে মোটামুটি সুস্থ করার পরে রুজিনাকে যখন জিজ্ঞেস করে, রুজিনা কোনো কিছুই বলে না। ও শুধু বলে যে, ছোটবেলা থেকে ওর যতটুকু মনে আছে, ওই যে হেকমত আলী এবং তার বউ, তাদেরকে সে বড় হয়ে দেখতেছে এবং তাদের ছেলে মেয়েদেরকে সে দেখতেছে, এবং তার এছাড়া আর কোনো কিছু মনে নেই, আর কোনো মেমোরিজ তার মনে নেই, সেইগুলোই মনে আছে। পরে তিনি রুজিনার সঙ্গে তাদেরকে পরীক্ষা বা কিভাবে হসপিটালে নিয়ে পরীক্ষা করে দেখলো যে, না, রুজিনার সঙ্গে এই হনুফা বেগমের কোনো সম্পর্ক নাই। তখন বলতেছে যে, রুজিনার সঙ্গে হনুফা বেগমের সম্পর্ক নাই, কিন্তু রুজিনা আমার মেয়ে না, ঠিক আছে, তবে রুজিনা আপনার আমিনার মেয়ে, এটা সত্যি। পরে বলতেছে, তোমার মা আমার বাসায় ছিল এবং ছোট বয়সে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছে, মোটামুটি আমার কোনো কিছুর অভাব দেয় নাই, বা আমার নিজের বোনের মতো ছিল। যদি আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে থাকতো, কিন্তু আমি নিজের মেয়ের মতো ভাবতো। তোমার বাবা বড় দুষ্ট মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, তোমার মায়ের অনেক ক্ষতি করতো, তোমার আম্মাকে মারতো, ধরতো, তখন আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে আসি, তুমি আমার মেয়েটার সঙ্গে অনেক খেলা করতা, আমার মেয়েটা তোমার থেকেও বয়সে বড় ছিল, আমার মেয়েটার সঙ্গে খেলতা ধুলতা, আমার মেয়েটা মারা যাওয়ার পর আমি তোমার অনেক আদর করতাম, এবং কি বুঝে তোমার মা তোমার এখান থেকে নিয়ে গেল, এবং একটা পর্যায়ে তোমার মা আত্মহত্যা করলে, এর কোনো কিছু আমি বুঝতে পারি না, তো তুমি একটা কাজ করো, তুমি আমাদের বাসায় থেকে যাও, এটা বলতেছে। তো বলার পরে আমারে বলে যে, জিসান, তুমিও থাকো। তাই আমি বললাম যে, আসলে আমার ভিতর তখন আর কেমন জানি কি লাগতেছে। পরে আমার তাকে ভাল লাগতেছিল না আর কি, যে না, এটা এমন সেমন। পরে তিনি আমাকে বলে, থাকো তুমি এই বাসায়, তুমিও থাকো, তোমার ওয়াইফও থাকুক। তা আমি আর আমার ওয়াইফ তখন এই বাসায় থাকতেছিলাম। তো রুজিনার ঘরে কোনো সন্তানাদি হয়নি, তার একটু রোগ ছিল, অসুখ ছিল, এটা আমরা আগে জানতাম না। পরে তার মা বলতে ওই হনুফা বিবি রুজিনার চিকিৎসা করে, ইন্ডিয়াতে নিয়ে রুজিনার চিকিৎসা করানো হয়, এবং চিকিৎসার প্রতিফলে রুজিনার ঘরে একটা কন্যার সন্তান, আমার একটা মেয়ে হয়। এবং মেয়ে হওয়ার পরে এই হনুফা বিবি আমার মেয়েটাকে খুব আদর করতো, যত্ন করতো, সারাক্ষণ আমার মেয়েটারে নিয়ে উনি করতো। এরকম করতে করতে ওনার ভিতর তখন কেন জানে আমাদের জন্য, আমার স্ত্রী এবং আমার মেয়েটার জন্য এক অন্যরকম মায়া এবং ভালোবাসা কাজ করতে শুরু করে। এক পর্যায়ে তিনি অনেকটা বয়স্ক হয়ে যায়, অনেকটা অসুস্থ হয়ে যায়, এবং বয়স্ক হয়ে যাওয়ার পরে
তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যে সম্পত্তি তার হাজবেন্ডের কাছে পাবে, মেয়ে তো মারাই গেছে, ওই সম্পত্তির কিছু অংশ আমাদের নামে লিখে দিবে, মানে আমার এবং এই রুজিনার নামে লিখে দিবে। ইচ্ছে করেই উনি তখন ওনার সম্পত্তির, মানে সম্পত্তি বলতে একটা ওই বিল্ডিংয়েরই একটা ফ্ল্যাট তখন আমাদের নামে লিখে দেয়, আমার এবং রুজিনার নামে। তো লিখে দেয় এবং লিখে দেওয়ার পরে ওনার সঙ্গে আমরা থাকলাম, তিনি আমাদেরকে হজে পর্যন্ত নিয়ে গেছে, আমরা হজ করছি, আমাদেরকে বড় হজ করাইছে। আমি, রুজিনা, আমার মেয়ে, আমরা একসঙ্গে হজে যাই এবং উনিও তখন হজে আমাদের সঙ্গে যায়। এবং একটা পর্যায়ে উনি ইন্তেকাল করে মারা যায়। মারা যাওয়ার পরে যে ফ্ল্যাটটা আমাদেরকে দিয়েছিল সেই ফ্ল্যাটটা এখন আমাদের আছে এবং পরিশেষে রুজিনার ঘরে আমার আরও একটা ছেলে আরেকটা মেয়ে হয়। তো আমার টোটাল 2টা মেয়ে, একটা ছেলে। এবং আলহামদুলিল্লাহ এখন আমরা যে ফ্ল্যাটটা পেয়েছি ওই ফ্ল্যাট ভাড়া মাসে প্রায় অনেক টাকা পাই এবং আমি একটা ব্যবসা বাণিজ্য করে আলাদাভাবে রুজিনাকে নিয়ে আছি, বেশ ভালোই আছি। রুজিনার যে বাবা ছিল, যে বাবা রুজিনা ছিল, উনি মারা যায়, উনি ট্রেনের নিচে পড়ে মারা যায়, ট্রেনে কাটা পড়ে মারা যায়, উনি পাগল হয়ে যায়, সম্পূর্ণ পাগল হয়ে উনি মারা যায়। এবং রুজিনার যে মা আছে, যে মাকে লালন পালন করে বড় করছে, মাও মারা যায়, হনুফা বিবিও মারা যায়। তো ওই বিল্ডিংয়ে যে ফ্ল্যাট আমরা পেয়েছি এটা এখন অনেক টাকা ভাড়া হয়, ওই ফ্ল্যাট ভাড়া টাকা দিয়েই আমি আর আমার বউ রুজিনা, আমার 2-3 সন্তান নিয়ে আমরা বেশ ভালোভাবে ঢাকা শহরে আছি। আমার গল্পটা অনেক বড়, আমি আপনাকে শুধু সংক্ষেপ করে বলেছি, যদি কোনো অংশে না বুঝে থাকেন আপনি মেল করতে পারেন, আমি আপনাকে উত্তর দেব। আমার পুরো ঠিকানা আপনাকে দিলাম, গল্প সত্যতা যাচাই করার জন্য আপনি চাইলে আসতে পারেন। ভালো থাকবেন।